গল্প তাজমহল। প্রথম পরিচ্ছেদ। চতুর্থ পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। তৌসিফ একটা গোল ঠুকে দিতেই তিতলি দুহাতে তালি দিয়ে লাফিয়ে উঠল। গোল গোল বলে চিল্লিয়ে উঠল। শাইনাকে ডাকল। শাইনা এসো এসো, দেখে যাও। তার লাফালাফি চিল্লাচিল্লি শুনে শাইনা বেরিয়ে এল। তিতলি আঙুল দিয়ে নিচে দেখালো। তৌসিফ হাসছে দাঁত হেলিয়ে। শাওন আর তাজদার সিদ্দিকী নিজেদের পরাজয় মানতে পারছে না। তিতলি মহা খুশি, কারণ সে তৌসিফের পক্ষে। তৌসিফ অন্য ছেলেপেলেদের নিয়ে একাই খেলছে। অন্য দলে তাজদার আর শাওনের সাথে তাদের দলবল। তাই তিতলি তৌসিফের পক্ষে। শাইনা কারো পক্ষে টক্ষে গেল না। সে শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে তিতলির পেছনে দাঁড়িয়ে। খেলা আবার শুরু হলো। সবার গায়ে ভেজা জামা সপ সপ করছে বৃষ্টির পানিতে। তাজদার এখন দায়সারাভাবে খেললেও এইবার পুরো মনোযোগ দিল। কপাল কুঁচকে রেখে গোলপোস্টের দিকে তাকিয়ে আছে সে। তারপর পায়ে থাকা বলটা পায়ে পায়ে নেড়েচেড়ে নিয়ে যেতে লাগলো সবার কাছ থেকে বলটাকে আগলে রেখে। কিছুক্ষণ পর তৌসিফের দল গোল খেতেই তিতলি আবার লাফিয়ে উঠল। শাইনা অবাক চোখে তাকালো। বলল, তুমি না তৌসিফ ভাইয়ার পক্ষে? তিতলি হাসি মুখে বলল, আমি যে জিতবে তার পক্ষে। শাইনা অবাক না হয়ে পারল না। তাজদার তৌসিফকে বলল, গোল খাওয়া আধ্যাত্মিক কাজ। টেক টু। তৌসিফ তিতলির দিকে রেগে তাকালো। হাত দেখিয়ে বলল, তোকে ঠাস ঠাস করে দেব এসে। পল্টিবাজ কোথাকার। তিতলি জিহ্বা বের করে দেখালো। খেলা আবারও পুরোদমে জমে উঠল। এবার আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রওশনারা শাইনাকে ডাকছে। ডাক শুনে শাইনা দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিতলি এসে রওশনারাকে খবর দিল, আম্মু ভাইয়া পায়ে ব্যথা পেয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রওশনারা শাইনার দিকে তাকালো। শাইনা তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখন কোথায়? পুকুরের দিকে গিয়েছে। আমি জানতে চাইলাম ব্যথা পেয়েছে কিনা। বলল পায়নি, কিন্তু ঠিকই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রওশনারা জানতে চাইল, কিভাবে ব্যথা পেয়েছে। পায়ে পায়ে লেগে পড়ে গিয়েছে। রওশনারা চুপ করে রইল। শাইনাকে বলল, গিয়ে দেখে এসো বেশি লেগেছে কিনা। শাইনা রান্নাঘর থেকে বেরিয়ে এল। ঘরে এসে তোয়ালে, নীল রঙের চেক লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি নিল। পুকুর পাড়ে এসে দেখল পুকুরে সবাই মিলে সাঁতার কাটছে। তিতলি ঘাটে বসে তৌসিফের ফোনটা ইচ্ছে মতো টিপছে। তৌসিফ বারণ করছে কিন্তু সে শুনছে না। কাপড়চোপড় সাবান এনে দিয়েছে তাই পারিশ্রমিক হিসেবে আধা ঘন্টার জন্য ফোনটা তার। শাইনা এসে তিতলিকে তাজদারের কাপড়চোপড়গুলো দিল। বলল, তোমার ভাইয়া সত্যি পায়ে ব্যথা পেয়েছে। তিতলি বলল, সবাইকে বলছে ব্যথা পায়নি, কিন্তু খুঁড়িয়ে হাঁটছে কেন? শাইনা তাজদারের দিকে তাকালো। ফুটবলটা পানিতে ভাসিয়ে রেখে সেটাতে বুকের ভর রেখে সাঁতার কাটছে। শাওন শাইনাকে দেখিয়ে দিল। তাজদার তাকে দেখামাত্রই কপাল কুঁচকে ফেলল। শাইনা বলল, পায়ে নাকি ব্যথা পেয়েছেন? তাজদার বলল, কি? আবার বলো। শাইনা বলল, উঠে আসুন। তাজদার ঘাটে এসে বসল। শাইনা বলল, পায়ে ব্যথা পেয়েছেন? সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? শাইনা রেগে গিয়ে বলল, আমি আপনার সাথে মশকরা করছি। তাজদার বলল, তোমার কথা সিরিয়াসলি নিতে পারছি না। সরি। তুমি আমার জন্য এতটা উতলা নও। শাইনা দাঁত কিরমির করল। ভাইবোন সবাই চারপাশে আছে। তার মধ্যে এইসব কথার কোনো মানে হয়? সে বলল, যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি পানি থেকে উঠুন। পা পানির মধ্যে ডুবানো থাকলে পা ফুলে যেতে পারে। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। বলেই সে সেখান থেকে চলে গেল। তাজদার গোসল সেরে বাড়িতে এল। খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছে। তাসফিন আজ খেলতে পারেনি। কলেজে গিয়েছিল। সে কলেজ থেকে আসামাত্রই তিতলি তাকে বলছে, আজ উঠোনে খেলা হয়েছে। মেজো ভাইয়াও সেখানে ছিল। খুব মজা হয়েছে। শাইনা সেখানে আসামাত্রই তাসফিন মাথা নিচু করে চলে গেল। ও শাইনাকে বেশ লজ্জা পায়। শাইনা ওকে লজ্জা পেতে দেখে হাসে। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই শাইনা তিতলিকে বলল, তোমার ভাইয়া এসেছে। হ্যাঁ, ঘরে গিয়েছে। শাইনা ঘরে চলে গেল। ঘরে ঢুকে তাজদারের পায়ের দিকে তাকালো। জোহরা বেগম জিজ্ঞেস করেছে পায়ে ব্যথা পেয়েছে কিনা। তাজদার বলেছে সে ব্যথা পায়নি। সে নিজেই যখন বলছে ব্যথা পায়নি সেখানে কার কি করার আছে?
শাইনা কড়াভাবে জিজ্ঞেস করল, আপনি সবাইকে মিথ্যে বলেছেন? আপনি সত্যি ব্যথা পাননি? তাজদার তার দিকে ফিরল। বলল, যে সেবা করবে তাকেই সত্যিটা বলবো। শাইনা কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কে সেবা করবে? তাজদার বলল, আপনি। ব্যথা যখন পাননি তখন সেবা করব কেন? তাজদার বিছানায় বসল পা টেনে। বলল, ওদের মিথ্যে বলেছি। আমি সত্যিই ব্যথা পেয়েছি। হাঁটতে পারছি না। শাইনা জানতে চাইল, গোড়ালিতে ব্যথা পেয়েছেন? তাজদার পা নাড়তে নাড়তে বলল, গোটা পায়ে ব্যথা। শাইনা ব্যঙ্গ করে বলল, উঠা খায় ব্যথা। আমি যখনই ভাবি একটু বাড়িতে যাব তখনই আপনার কিছু না কিছু করতেই হবে। পায়ে বেশি ব্যথা লাগলে ডাক্তারের কাছে যান। আমি তৌসিফ ভাইয়াকে বলছি। আর হ্যাঁ, এক মুখে 10 কথা বলবেন না একদম। ওরা আমাকে বলবে, তোমার জামাই বলছে ব্যথা পায়নি, তুমি এত উতলা কেন? তাজদার বলল, তুমি সাফ সাফ বলে দেবে আমি বউ, তাই আমার চিন্তা বেশি। শাইনা এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে। এটা মজা উড়ানোর সময়। এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে চুপ করে বসে থাকা যায়? পায়ে সত্যি সত্যি ব্যথা পেয়ে থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সে নিজেকে সংযত করে বলল, আমি কি তৌসিফ ভাইয়াকে ডাকবো? তাজদার দুই পাশে মাথা নাড়ল। শক্ত কণ্ঠে বলল, আমার পেইন আমি বুঝি। আর আমি পেইন নিয়ে চুপ থাকার মানুষ না শাইনা মমতাজ। তুমি নিজের কাজ করো। সামান্য পেইন নিয়ে আমি কারো সিম্প্যাথি চাই না। শাইনা বলল, আবারও বলছি, আপনি একরকম কথা বলবেন। 10 রকম কথাবার্তা বলে কনফিউজ করবেন না। আপনার পেইনের কথা যদি কাউকে না বলেন সেটা বুঝবে না। আর সে না বুঝলে তার উপর ক্ষোভ রাখার অধিকারও আপনার নেই। আপনি আমাকে সাফ সাফ সত্যি কথা বলুন। ব্যথা লাগছে কি লাগছে না? তাজদার সোজাসাপটা বলল, লাগছে। শাইনা তার পায়ের কাছে এসে দাঁড়ালো। বলল, দেখান। তাজদার বলল, ব্যথা দেখা যায়? শাইনা বলল, না যায় না। ব্যথা দেখা গেলে আপনি আমাকে নতুন করে কোনো ব্যথা দিতেন না। পাটা এভাবে সোজা করে রাখুন। আমি মলম মেখে দেব। আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ মুখ খুলবেন না। শাইনা মলমের কোটা নিয়ে এল। তাজদার প্যান্ট গোড়ালির একটু উপরে তুলল। শাইনা মলম মালিশ করে দিতে গেলে তাজদার পা সরিয়ে নিল ব্যথায় কুকিয়ে উঠে। শাইনা বলল, বেশি ব্যথা? গোড়ালিতে কিছুমিছু হয়েছে। শাইনা বলল, সেজন্যই তো বলছি ডাক্তারের কাছে যান। তাজদার তার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, শাইনা মমতাজ, তুমি তোমার হাতের জাদু জানলে ডাক্তারের কাছে যেতে বলতে না। শাইনার ঠোঁটে মৃদু হাসির রেখা ভেসে উঠল, কিন্তু সে জোর করে তা চেপে রাখল। মলম মালিশ করতে করতে শান্ত গলায় বলল, তাই নাকি? জানতামই না। একটা কথা সত্যি বলি, আপনি খুব কাঁচা খেলোয়াড়। খেলায়, অভিনয়, আর ডায়লগে। এই মুখস্থ করা সংলাপগুলো আমি খুব সহজেই ধরে ফেলতে পারছি। তুমি কোনোদিন ওইসব প্রেমে ট্রেম করনি। অবশ্য এত কঠোরভাবে কথা বলো, প্রেম হবে কি করে? শাইনা তার দিকে চোখ তুলে তাকালো। বলল, আমি প্রেম প্রেম সব করেছি। আপনি এভাবে বিয়ে করে না নিলে ঠিকই প্রেম করেই বিয়ে করতাম। তাজদারের কপাল কুঁচকে গেল। তুমি এইসব বলে আমাকে পেইন দিতে পারবে না মমতাজ। তুমি প্রথম এবং শেষবার শুধু আমার প্রেমেই পড়বে। এটাই ফাইনাল। শাইনা এবার সত্যি সত্যি হেসে ফেলল। বলল, উফ কত শখ। তাজদার স্বীকার করে বলল, আমি তোমাকে বিয়েই করেছি শখ করে। শাইনা তার মুখের দিকে তাকালো। বলল, আপনাকে এইসব কুপরামর্শ কে দিচ্ছে বলুন তো? আমার মতো এত ভালো রিসার্চার আবার অন্য কারো পরামর্শ নিতে যাবে কেন? আচ্ছা, তারপর? তারপর আর কি? আমি তোমাকে এমন ফাঁদে ফেলবো যে তুমি আর উঠতেই পারবে না। ডানে বামে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে শুধু আমাকে দেখবে। শাইনা প্রশ্ন করল, আপনি আমাকে ডানে বামে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে দেখেন? প্রশ্নটা শুনে তাজদার কপাল কুঁচকে ফেলল। শাইনা বলল, আগে নিজেকে নিয়ে রিসার্চ করুন। আমি খুব জটিল বিষয় না যে আমাকে নিয়ে রিসার্চ করতে হবে। আমাকে চিনে ফেললে আপনি সেদিন আফসোস করবেন এই ভেবে যে সবচেয়ে সহজ অঙ্কটা মিলাতে আপনার এত দেরি হয়েছে। কথাটা বলেই শাইনা বেরিয়ে গেল। তাজদার কপাল কুঁচকে রেখে ভাবনায় ডুবে গেল।
শাইনা মমতাজ অফকোর্স এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মতো সহজ নয়। ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স এর মতোই দুর্বোধ্য সে। শাইনা গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। বের হওয়া মাত্রই দেখল তাজদার সিদ্দিকী ঘরময় হাঁটছে। কিছুক্ষণ হেঁটে পা ঝাড়া মারছে, আবার কিছু দূর হাঁটছে। শাইনা চুপচাপ দাঁড়িয়ে থেকে তার কাণ্ড কারখানা দেখল। তাজদার হাঁটতে হাঁটতে তাকে দেখা মাত্রই থেমে গেল। শাইনার মাথায় এখনো লাল গামছা বাঁধা। এই ধরনের গামছা তাজদার সিদ্দিকীর কোনো কালেই পছন্দ না, দেখতেই গেও লাগে। কিন্তু শাইনা মমতাজের মাথায় লাল গামছাটা দারুণ মানিয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে অবশেষে সে চোখ সরালো। শাইনা বালতিটা নিয়ে চলে যাচ্ছিল। তাজদার হেঁটে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। শাইনা তার দিকে চোখ তুলে তাকালো। আবার কি সমস্যা এই লোকের? তাজদার শাইনার পেছনে হাত নিয়ে গেল। শাইনা একটু পেছনে হেলে গিয়ে তার মুখের দিকে তাকালো। কি? তাজদার তার মুখের উপর নিঃশ্বাস ফেলে বলল, মমতাজ তোমাকে জলপাই রঙের শাড়ি আর লাল গামছায় খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে জলপাই আর মরিচ বাটা একসাথে। খচখচ করে খেতে দারুণ লাগবে। লেট মি ট্রাই এ লিটল। বলেই শাইনার কোমরে জোরে একটা চিমটি দিয়ে বসল সে। শাইনা এক ঝটকায় 2-3 পা দূরে সরে গেল। কোমরে হাত চেপে ধরের আগে ফোঁস ফোঁস করে উঠল সে। কি বলবে কিছু খুঁজে পেল না। বালতিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাজদার তার মাথার গামছাটা একটানে খুলে নিয়ে ডাকল, এই লুজার। শাইনা খোলা চুলে পিঠে ঝাঁপিয়ে পড়ল। চুল এখনো ভেজা। তাজদারের দিকে ফিরল বালতিটা ধপ করে মেঝেতে রেখে। তেরে এসে বুক বরাবর খামুচি দিতেই তাজদার সঙ্গে সঙ্গে তাকে শক্ত হাতে ধরে টেনে এনে গলার পাশে ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। শাইনার শরীর শিউরে উঠল। সবশেষে তাজদার তাকে নিজেই ঘরের বাইরে রেখে আস্তে আস্তে বলল, তুমি আমার সামনে ভেজা চুলে আর আসবে না। আমার সব রিসার্চ বৃথা যাবে। গুয়ে বলেই শাইনার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। শাইনা বলল, আমি আপনাকে হাতের কাছে পেলে খামুচি দিয়ে রক্ত আনবই। তাসনুভা এবার স্পষ্ট বলে দিয়েছে সে বিয়েশাদী করবে না। ওই বাড়ি থেকে আবারও একটা সমঝোতার প্রস্তাব এসেছিল। বলা হয়েছিল দুই বাড়ির মুরব্বীরা বসে কথা বলুক। এভাবে সম্বন্ধ ভেঙে ফেলা মুখের কথা নয়। কিন্তু তাজউদ্দিন সিদ্দিকী একেবারে বেঁকে বসেছেন। ওরা নিজেরাই সমঝোতা করতে চাইছে দেখে হয়তো তিনি একটু দামি উঠেছেন। তাসনুভা ওই ব্যাপারে কোনো মতামত দেয়নি। সে এড়িয়ে যাচ্ছে বিষয়গুলো। রওশনারা তিক্ত বিরক্ত হয়ে তাসনুভাকে বলল, তুমি এখন বিয়ে না করলে কখন করবে? তোমার ছোট বোন আছে একটা। তোমাকে তার কথাটাও ভাবতে হবে। তাসনুভা টেবিলে খেতে বসেছে। খেতে খেতে বলল, ওকে বিয়ে দিয়ে দাও। তিতলি শাইনার পাশে দাঁড়িয়েছিল। সে খুশিতে ছটফট করে উঠল। মিনমিন করে বলল, ওরেহো ওরেহো আমার বিয়ে। শাইনা তার কথা শুনে হেসে ফেলে বলল, বিয়ে না ছাই। আপু শুনলে কান বরাবর দেবে। তিতলি বলল, ধুর, ওর জন্য আমি বিয়ে না করে বসে থাকবো নাকি? শাইনা বলল, বিয়ে মানেই প্যারা। এখন খুশি লাগছে। তিতলি বলল, আমার কাছে বিয়ে মানেই মজা। খাবো, দাব, আর জামাই না ঘুরবো। শোনো প্যারা হিসেবে দেখলেই প্যারা লাগে। বুঝছো? শাইনা ভৎসনা করে বলল, বাবা মনে হচ্ছে তুমি কতদিন সংসার করেছো। তিতলি সামনে থাকা চুল পেছনে ছুঁড়ে দিয়ে বলল, আমি মনে মনে একদম পাক্কা গিন্নি। আচ্ছা, কর্তাটা ক্যায়? তিতলি লাজুক হেসে বলল, মুখটা দেখি না। পেছনে থেকে দেখি, হেঁটে যেতে দেখি, বসে থাকতে দেখি। শাইনা তার কথা শুনে না হেসে পারল না। রওশনারা আর জোহরা তাসনুভাকে বোঝাচ্ছে, নুভা দেখো বিয়ের পর তোমার যা ইচ্ছা তাই করবে। তুমি বুটিক শপ দিতে চাও তো? তোমার আব্বা বলেছে তোমাকে পুঁজি দেবে। আর কি চায়? তাসনুভা বলল, যারা সামান্য কক্সবাজার যাওয়া নিয়ে এত কথা শুনিয়েছে তারা আমাকে আরো অনেক কথা শোনাতে পারে। আমার লাইফের একটা গোল আছে। বিয়ে করে হাড়ি পাতিল মাজার জন্য আমি পড়াশোনা করিনি। কথাটা বলেই সে শাইনার দিকে এক পলক তাকালো। তিতলিও তার কথার ইঙ্গিত বুঝে মুখ ভার করে নিল। সারাক্ষণ খোঁচাখুচির তালে থাকে। ভাগ্যিস সে বড় বোন হয়নি।
নইলে সারাক্ষণ চড়াতো এই মেয়েকে। তাসনুভাকে কেউ বুঝিয়ে উঠতে পারল না। আনোয়ারা বেগম বলল, তোমার সমবয়সী মেয়েরা কয়েক বাচ্চার মা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তাসনুভা কাঠোকাঠ ভাষায় বলল, তারা মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে জামাই চিনে ফেলেছে। সারাক্ষণ জামাই জামাই করলে বিয়ে তো দিতেই হবে। ওদের সাথে আমার তুলনা কেন? স্ট্রেঞ্জ। তার এমন কথায় সবাই তাজ্জব বনে গেল। রওশনারা বলল, আমি কিন্তু সত্যি সত্যি তিতলিকে বিয়ে দিয়ে দেব। তাজ দেশ ছাড়লে আর কখন আসে আমি জানি না। রায়হানের সংসার বাড়ছে। আমি তোমাদের বিয়ে দিয়ে ফেলতে চাই। আমি আর তোমার বাবা আজ আছি কাল নেই। তাসনুভা বিরক্ত হয়ে বলল, বলেছি তো আমি বিয়ের ক্ষেত্রে টোটালি অফ। এইসব বিয়েটির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। এইসব প্যারার মধ্যে একবার পড়ে গেলে আমি নিজেকে নিয়ে চিন্তা করাটাই ভুলে যাব। আমি বিয়ে নিয়ে কোনো কথাই বলতে চাই না আর। আনোয়ারা বেগম বললেন, আমি বুঝতে পারছি সম্বন্ধ ভেঙে যাওয়ায় তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তারাও একটা সমঝোতায় যেতে বলছে। আমি বলছিলাম যে। তাসনুভা উনাকে থামিয়ে দিয়ে বলল, কষ্ট? সরি দাদু, আমি কোনো প্রকার কষ্ট পাইনি। আমার কোনো কিছুই ফিল হচ্ছে না। আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না ওদের সাথে। আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি। বরং আমি খুব খুশি এটা ভেবে যে ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নেওয়ার সুযোগ এসেছে আমার কাছে। আমি এখন বিয়ে করব না। দ্যাটস ইট। রওশনারা হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তাসনুভা খেয়েদেয়ে চলে যাচ্ছিল নিজের ঘরে। তৌসিফের সাথে দেখা হলো। তৌসিফ বলল, তুই নাকি সেন্ট মার্টিন যাচ্ছিস? তাসনুভা দায়সারাভাবে বলল, হ্যাঁ। তৌসিফ দাঁত কিরমির করে বলল, তোর কিছুদিন পর মার খাওয়ার স্বভাব আছে। মেজ ভাই তোর সব কর্মকাণ্ড সূক্ষ্মভাবে খেয়াল করছে। ধরে লাথি দেবে। যা একবার সেন্ট মার্টিন। তাসনুভা বলল, অবশ্যই যাব। আমাকে জ্ঞান না দিয়ে পারলে এই বাড়ির সবকটাকে বোঝাও আমি এইসব বিয়েটিয়ে নিয়ে ভাবতে চাইছি না এখন। বুড়ো বয়সে বিয়ে করবি? হ্যাঁ, মনের মতো কাউকে পেলে। নইলে কাউকেই নয়। তুই কারো মনের মতো হবি কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ আছে আমার মনে। তাসনুভা রেগে গিয়ে বলল, ভাইয়ে আমার ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে। তৌসিফ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। তিতলি নেচে গেয়ে আসছিল রান্নাঘর থেকে। বিয়ে হবে, বিয়ে হবে, বলে গুনগুন করে গানও গাইছিল। তৌসিফের সামনে পড়ে যেতেই লজ্জা পেল। তারপর লজ্জা কাটাতে ছুটে এসে বলল, আম্মু বলছিল আপু বিয়ে না করলে আমাকে দিয়ে দেবে। আমার খুব খুশি লাগছে। ইয়ো ইয়ো। তৌসিফ কপাল কুঁচকে তার কথাটা মনোযোগ দিয়ে শুনল। তারপর বলে উঠল, ও আল্লাহ, তুমি কোন লেভেলের পাগল ছাগলের সাথে আমাকে উঠবস করাচ্ছ আমি জানি না। এরা কারা? কথা থেকে আসে এই সব। একজন বিয়ে করবে না, আরেকজন বিয়ে করার জন্য লাফাচ্ছে। ভাই দূর হ বাড়ি থেকে। একবার চলে গেলে আর আসিস না। তোদের মতো ননদ থাকলে আমার বউটা শান্তিতে থাকতে পারবে না। দূর হ এক একটা। তিতলি গাল ফুলিয়ে বলল, আমি কি শাইনাকে জ্বালাচ্ছি যে তোমার বউকেও জ্বালাবো? তৌসিফ হতাশার সুরে বলল, শাইনাকে তার বর নিজেই জ্বালায় তাই তোদের এই সব ও গায়ে মাখছে না। আমার বউ আনবো তোরা সব কটা চলে গেলে। এই ভেজালের মধ্যে বউ আনবো না। তিতলি বলল, তোমাকে বউ দিচ্ছে কে? চাকরি আছে, টাকা কামাও, ভণ্ডামি করার জায়গা পাও না। কি বললি? তিতলি ফুরুত করে এক দৌড়। শাইনা সারাদিন আর তাজদারের সামনে আসেনি। অবশ্য তাজদার নিজেই বাড়ি ছিল না। জরুরি কাজের কথা বলে বেরিয়ে গিয়েছে। রাতে ফিরল। শাইনা ঘরে এসে গুনগুন করে গান গাইছিল। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? গানটা প্রতিবেশীদের বাড়িতে চলছিল কিছুক্ষণ আগে। যদিও গানটা তার বিরক্ত লাগছিল, কিন্তু আনমনে সে নিজেই সেটা গাইছে তখন থেকেই। এটা তার পুরনো স্বভাব। একবার কোনো গান শুনলে সেটা গুনগুন করে গাইতেই থাকে। তাজদার যে ঘরে আছে সেটা সে খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখনই তার নাকটা ফুলে গেল। তাজদারের দিকে আর চোখে তাকালো। তাজদার বলল, ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার সিটি স্ক্যান করিয়েছে। বলেছে ছোটখাটো একটা অপারেশন দিতে হবে।
শাইনা চোখ বড় বড় হয়ে গেল। কি বলেন? তাজদার বলল, হুম। শাইনা এগিয়ে গিয়ে তার পায়ের দিকে তাকালো। সন্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছেন? তাজদার তাকে তখনই ধরে ফেলল। শাইনা চেঁচিয়ে উঠল, আম্মা। তাজদার হিসহিসিয়ে বলল, আরেহ সবাই শুনবে। শাইনা চোখ বড় বড় করে চেয়ে রইল। কণ্ঠস্বর কেঁপে উঠল, শুনে ফেলেছে। তাজদারও ভয় পাওয়ার ভান করে বলল, হ্যাঁ। শাইনা কান পেতে শুনল কেউ কিছু বলছে কিনা। তাজদার সেই ফাঁকে শাইনার একটা ওড়না নিয়ে শাইনার কোমরের সাথে নিজেকে শক্ত করে বেঁধে নিল। শাইনা তার আরো কাছে চলে এল। ছটফট করে উঠে তার দুই হাত তাজদারের বুকের সাথে ঠেকিয়ে রেখে বলল, সব আপনার শয়তানি। আপনি কোনো ব্যথা পাননি পায়ে। মিথ্যেবাদী। তাজদার বলল, কোমরের বিছা হইলাম। শোনো মুমতাজ, আমি আর মাত্র কয়েক মাস আছি। তুমি প্রিপারেশন নাও। কিসের? IELTS? আমি ইংরেজিতে কাঁচা। তার চেয়েও বড় কথা, আমি যাব না আপনার সাথে। তাহলে IELTS কেন দেব? যখন যাব তখন প্রিপারেশন নেব। তাজদারের সাথে সে এখনো অরুণার বাঁধনে বাঁধা। তাজদার বলল, আমি তোমার ক্লাস নেব আজ থেকে। এখন থেকে ক্লাস শুরু। IELTS মিন্স আই লাভ তাজদার সিদ্দিকী। শাইনার ভ্রু কুঁচকে গেল। তাজদার তাকে চমকে দিয়ে বলল, আমার পায়ের উপর পা রাখো। কুইক। শাইনা হকচকিয়ে গিয়ে বলল, আপনার পায়ে না ব্যথা? যেটা বলছি সেটা করো। কোনো প্রশ্ন করবে না। ছি, আমি পারবো না। রাখো, নইলে সারা রাত এভাবে বেঁধে রাখবো। তোমার শাশুড়ি ডাকলেও যেতে পারবে না। শাইনা বলল, আমার অনেক ওজন। যেটা বলছি সেটা করো মুমতাজ। বলেই শাইনার দুহাত তার ঘাড়ের পেছনে নিয়ে গেল। শাইনা উপান্তর না দেখে তার পায়ের উপর পা রাখল। তাজদার তার পেটে একটা চিমটি কাটল। শাইনা আল্লাহ ডেকে চেঁচিয়ে উঠে তার গলায় খামুচি দিল, একদম নখ দিয়ে গেথে। তাজদার আবারও চিমটি দিতেই শাইনা ছটফটিয়ে উঠে খামুচি দিয়ে সরে টরে যেতে চাইল। তাজদার তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চিমটি প্লাস খামুচি ইকুয়াল। শাইনা তার ভ্রু নাচানো দেখে ভয় ভয়ে চিৎকার দিল, তিতলি। ওড়নাটায় শক্ত করে বাঁধা শাইনা। এবার সে আর নড়াচড়ার করার সুযোগ পেল না। চেষ্টাও করল না। কারণ তার চেষ্টা বৃথা যাবে। তাজদারের দিকে তাকিয়ে সে বলল, আমি আপনার পায়ের উপর ভর দিয়ে হাঁটব, এটা দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? তাজদার বলল, খুব সিম্পল। তুমি আমার পায়ে ভর রেখে লন্ডনে উড়াল দেবে। শাইনা তার মুখের দিকে তাকিয়ে রইল। একটু চুপ থেকে আবারও তাকালো। শান্তভাবে বলল, ছেড়ে দিন। আর কতক্ষণ এভাবে থাকব? যতক্ষণ আমি চাই। শাইনা শেষমেশ বলল, বেশ, আমার কথার গুরুত্ব আপনি কোনোদিন দেননি। কোনোদিন দেবেন সেই আশাও আজকে ছেড়ে দিলাম। তাজদার ভ্রু গুলো কুঞ্চিত করে তাকালো। চবর্গীয় শব্দ করে বলল, তুমি আমায় বুঝতে চাও না কেন স্টুপিড লেডি? শাইনা পাল্টা প্রশ্ন করল, আমি আপনাকে বুঝতে চাই না নাকি আপনি আমাকে বুঝতে চান না? আপনি বলতে পারবেন আপনি আমার কোনো কথা দ্বিতীয়বার ভেবে দেখেছেন কিনা? আপনি শুনেছেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আপনি আমার সাথে এমন বিহেভ করেন মাঝে মধ্যে মনে হয় আমাদের বহুদিনের প্রেমের সম্পর্ক ছিল। আমার প্রতি আপনার এক্সপেকটেশন আকাশ ছোঁয়া, আর আপনার প্রতি আমার। তুমি আমার প্রতি এক্সপেকটেশন রাখতে পারো। কিসের? ওই নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে যা দেখায়। শাইনা বলল, ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বোঝাপড়া। আপনার আমার মধ্যে বোঝাপড়া আছে। বোঝাপড়া? জি, বোঝাপড়া শুধু কথায় আর কাগজে কলমে হয় না। একটা মানুষের চোখ দেখে তার ভেতরের যন্ত্রণা বুঝতে পারাটাও একটা বোঝাপড়া। খুব জটিল সাবজেক্ট মুমতাজ। আমাকে আবারও স্কুলে ভর্তি হতে হবে। শাইনা জানতে চাইল, আগ্রহ আছে? না থাকলেও হতে হবে। শাইনার ঠোঁটের কোণা চাপা হাসির রেখা দেখা গেল। আমি আপনাকে ভালো না বাসলে আপনার কি যায় আসবে? তাজদার সাথে সাথে বলল, আমি তোমাকে বিয়েই করেছি এইসব পাবোটা এই আশায়। শাইনার এবার হাসিটা লুকোতে বেশ কষ্ট হচ্ছে। সে জানতে চাইল, আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য কি কি করেছেন? আমি কোনোদিন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করিনি। আমি অর্জন করে নেওয়ায় বিশ্বাসী। শাইনা হাসল। যেন সে কথাটা শুনতে চেয়েছিল, কারণ কেউ কিছু চাইলেই তা সহজে দেওয়া যায় না। অর্জন করে নিলে সেটা অপরপক্ষ না দিয়ে থাকতে পারে না।
তাজদার সিদ্দিকী বোধহয় এই প্রথম তার মনের মতো একটা কথা বলল। তাজদারের চোখ অন্যদিকে ঘুরে গেছে। মুখ আরো গম্ভীর হয়ে গেছে। শাইনা তার মুখের দিকে ভালো করে তাকালো। বলল, আমাকে এখানে রেখে যেতে আপনার এত আপত্তি কেন? তাজদার সিদ্দিকী কোনো কিছুতে ভয় পাওয়ার মানুষ তো নয়। তাজদার তার দিকে তাকালো। বলল, আমরা বিরোধী দলের মানুষ। দূরে গেলে বিরোধ আরো বাড়বে গ্যারান্টি। তাছাড়া দূরে চলে গেলে মানুষ আরো দূরের হয়ে যায়। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তোমার বিশ্বাস আলাদা হতে পারে। আপনি বলতে চাইছেন কাছে থাকলেই শুধু মানুষ কাছের থাকে। তুমি কি আমার সব কথার বিপক্ষে বিরোধী দলের মতো বক্তব্য দিতে প্রস্তুত থাকো? মোটেও না। আপনি জানেন না দূর থেকেও মানুষকে কি চমৎকারভাবে ছোঁয়া যায়। তাজদার তার দিকে চেয়ে রইল। শাইনা বলল, এই যে আপনি আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছেন, আপনার কোথাও একটা মনে হচ্ছে না আপনি তবুও আমাকে ধরতে পারেননি? তাজদার অবাক চোখে তাকালো। যেন তার সত্যিটা শাইনা ধরে ফেলেছে। শাইনা কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝে ফেলল তার চোখের ভাষা। তাই তার চোখেও কিছুটা আনন্দ দেখা দিল। সে বলল, চোখের মিলনই সব লণ্ডভণ্ড করে দেয়ার ক্ষমতা রাখে যদি সেখানে ভালোবাসা থাকে। তাজদার চুপ করে তার কথা শুনল। এর আগে সে শাইনার কথা এত ভালো করে শোনেনি। শাইনাও তার সাথে এত ধৈর্য নিয়ে কথা বলেনি। তার চেয়েও বড় কথা, শাইনা আগে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না। এখন চোখের দিকে তাকিয়েই কথা বলে দিব্যি। তিক্ত বিরক্ত হয়ে ওড়নার বাঁধন খুলে ফেলল তাজদার। শাইনাকে বলল, এইসব খুব জটিল বিষয় মমতাজ। আমি এত মেহনত করতে পারবো বলে মনে হয় না। শাইনা পালঙ্কে বসে ফুটবোর্ডে হাত রেখে তার উপর থুতনি ঠেকিয়ে হাসছে। তাজদার তাকে হাসতে দেখে বলল, হাসছো কেন? শাইনা বলল, আপনি চেষ্টা করলেও সেটা বৃথাই যাবে। কেন? শাইনা বলল, প্রেম, ভালোবাসা, মায়ামহব্বত, উপলব্ধি এইসব বলে কয় হিসাব নিকাশ করে, মেপে ঝুপে আসে না। এই সব আসে প্রলয় হয়ে। একটা গোটা মানুষকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আবার নতুন মানুষ বানায়। আপনি হাত বাড়িয়ে ডাকলেই সে আসবে না বাবুমশাই। তাজদার হম্বিতম্বি দেখিয়ে বলল, হাত বাড়িয়ে ডাকতে যাব কেন? মন বাড়িয়েই ডাকুন, কিন্তু তার আগে আপনার মনটাকে চিনতে শিখুন। তাজদার তার পাশে গিয়ে বসল। বেশ দূরত্ব আছে মাঝখানে। প্রশ্ন করল, আমি চলে গেলে তোমার কিচ্ছু যায় আসবে না? আমি আপনার সাথে যাব। তাজদার তার দিকে অবাক হয়ে তাকালো। মিথ্যেবাদী। শাইনা বলল, আরে হো সত্যি। আপনি যদি আমার কয়েকটা কথা মানতে পারেন। তাজদার সিদ্দিকী কিছু মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে উঠল। কিন্তু নিজেকে শাইনার সামনে সংযত রাখল। শাইনা মমতাজকে বুঝতে দেওয়া যাবে না। শাইনা ভ্রু নেড়ে বলল, বলবো। তাজদার সিদ্দিকী মাথা হেলিয়ে বলল, শুনি। শাইনা স্পষ্টভাবে নিজের মনের কথাটা বলে দিল। আমি যেদিন আপনাকে ওই সব মানে। সে একটু ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে। একটু জিরিয়ে এবার এক নিঃশ্বাসে বলল, আমাদের মধ্যে যেদিন বিশ্বাস, ভরসা, ভালোবাসা এইসব কিছু একত্র হবে, মানে আমি যেদিন আপনাকে, আপনি যেদিন আমাকে মন থেকে ভালবাসবেন, সেদিন আমি নিজেই আপনার সাথে চলে যাব কোনো শব্দ ছাড়া। তাজদার সিদ্দিকীর চেহারার রং পাল্টে গেল। সে জানতে চাইল, মন থেকে? এখন কিছু নেই। অফকোর্স আছে। জীবনসঙ্গী হিসেবে নয়, শয্যাসঙ্গী হিসেবে। সরি বাট এটাই তিক্ত সত্য। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ইটস নর্মাল। আমি মেনে নিয়েছি। আমার এতে আপনার উপর ক্ষোভ নেই। শাইনা রাগারাগি ছাড়া তাজদার সিদ্দিকীর সামনে এত বড় সত্যি কথা তুলে ধরতে পেরেছে বলে নিজেকে ধন্য ধন্য করছে মনে মনে। সে তাজদারের হাতের উপর আলতোভাবে হাত রাখল। তাজদার এক ঝটকায় সরিয়ে নিল। শাইনা ভড়কে গেল। তাজদার তার দিকে তাকিয়েই রইল। শাইনা বলল, আমি সরি যদি আপনাকে হার্ট করে থাকি। কিন্তু যা হওয়ার তা তো হবেই। এই জগৎ সংসারে মানুষ মনের মিলটাকে খুব ঠুনকো বিষয় হিসেবে দেখে, অথচ সবকিছুর আগে সেটাই প্রয়োজন। আপনি খুব ইন্টেলিজেন্ট পারসন। আমি আপনার সাথে কথা বলে আরাম পাচ্ছি। প্লিজ হার্ট হবেন না আমার কথায়। তাজদার রুক্ষ গলায় বলল, আমাকে হার্ট করা এত সহজ নয়। শাইনা একটু স্বস্তি পেল। কিন্তু তাজদার সিদ্দিকী পেল না। শয্যাসঙ্গী ছাড়া শাইনা মমতাজের সাথে তার আর কোনো সম্পর্ক নেই, এটা সে ভাবতে পারছে না।
শাইনা মমতাজের উপর তার ক্ষোভ বাড়ল, কিন্তু এটা অস্বীকার করার জায়গাও নেই। তাই হয়তো সে শাইনার দিকে একটুও না তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাতে খাবার টেবিলে সবাই এসে বসল। তৌসিফ শাইনাকে বলল, মেজো ভাই কোথায় গিয়েছে? শাইনা বলল, আমাকে বলে যায়নি ভাইয়া। রওশনারা তাজউদ্দিন সিদ্দিকীর দিকে তাকালো। সবাই চুপচাপ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। রায়হান বলল, তুমি আইইএলটিএস দিচ্ছ? শাইনা একটু ইতস্তত করে কিছু বলার আগেই তাসনুভা বলল, আইইএলটিএস দেওয়া এত সহজ? যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করে তাদেরও ক্লান্ত হয়ে যায়। শাইনা আর কিছু বলল না। তিতলির সাথে সে যত কথা বলে তার এক ভাগও তাসনুভার সাথে বলে না। কথাবার্তা হয় না তাদের মধ্যে। তৌসিফ বলল, পড়তে হবে ভালো করে। আমি ইংরেজিতে এত ভালো ছিলাম না। আমি দেইনি। তাসনুভা চুপচাপ খেতে লাগলো। আজ সে বাবা ভাইয়ের সাথে খেতে বসে গেছে। তাজদার থাকলে অবশ্য খেতে বসতো না। ঘড়ির কাঁটা 11টার ঘরে। সবার খাওয়া দাওয়া শেষের দিকে। তাজউদ্দিন সিদ্দিকী আর তৈয়ব সিদ্দিকীর সাথে রায়হান, তৌসিফ মিলে বেশ কথাবার্তা বলছিল, ঠিক তখনই তাজদার বাড়ি এল। সবাইকে খেতে দেখলো একসাথে। তিতলি বলল, ভাইয়া খেতে আসো। তাজদার খেতে এল না। শাইনা তাকে ডাকতে গেল না, বরং ভাত তরকারি বেড়ে ঘরে নিয়ে এল। তাজদার ঠোঁট শক্ত রেখে কপাল কুঁচকে তাকালো। শাইনা বলল, বড় আম্মু বলেছে আপনি নাকি রাগ করলে না খেয়ে থাকেন। শুনুন, রাগ হলে আরও পেট ভরে খাবার খাবেন। দেখবেন রাগ আর রাগ থাকছে না। খালি পেটে রাগও আরো বাড়ে। তাজদার তার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনল। শাইনা তাকাতেই চোখ সরিয়ে নিয়ে বলল, রাগ হলে তোমার বড় আম্মু ভাত বেড়ে দেয়নি তাই খায়নি। কথাটা সে বলেনি কেন? শাইনা চুপ করে কথাটা শুনল। ভাত বেড়ে দিল, কিন্তু তাজদার খেতে বসল না। শাইনা টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, তুমি খেয়েছ? শাইনা কিছু বলল না। তাজদার বলল, আশ্চর্য, একটা কথা জিজ্ঞেস করছি, এত কি ভাবছো? শাইনা বলল, ভাবছি, আপনি এর আগে কখনো আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন কিনা। তাজদার নিজেও মনে করার চেষ্টা করল। কি আশ্চর্য, যার সাথে এক ঘরে একসাথে থাকে তাকে কখনো জিজ্ঞেস করা হয়নি সে খেয়েছে কিনা। ব্যাপারগুলো অদ্ভুত না? শাইনার আচমকা মন খারাপ হলো। সেটা তার চেহারায় স্পষ্ট ভাসছে। তাজদার সেটা খেয়াল করল। শাইনা মন খারাপ লুকিয়ে বলল, খেয়ে নিন প্লিজ, নইলে রান্নাঘরে গিয়ে আমাকে 1000টা কৈফিয়ত দিতে হবে। তাজদার স্পষ্ট স্বরে বলল, আমি ভাত খাবো না। তুমি নিয়ে যাও, নয়তো নিজেই খেয়ে নাও। এতক্ষণ শান্ত গলায় কথা বলছিল শাইনা। এবার একটু কঠোর ভঙ্গিতে তার দিকে তাকালো। তাজদার শার্ট হাতে নিতে গিয়ে শাইনারের দৃষ্টি টের পেল। ডান ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, কি? শাইনা কোনো উত্তর দিল না। চুপচাপ গ্লাসে পানি ঢালতে লাগলো। তাজদারও থেমে গিয়ে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আবার কি ভুল করল সে? আশ্চর্য, এভাবে তাকানোরই বা কি আছে? পানি ঢালা শেষ করে শাইনা ধীরে ধীরে মুখ তুলল। ঠান্ডা গলায় বলল, আপনি আসলে মিষ্টি কথা হজম করার মতো মানুষ নন। তাজদার স্তব্ধ হয়ে গেল। চোখ কুঁচকে বলল, আমি আবার কি করলাম? শাইনা হঠাৎ চেতে উঠে বলল, কি করেছেন মানে? আপনাকে ভাত খেতে বলছি, তখন খেয়ে বসবেন। খাবো না এটা কেমন কথা? তাজদার শার্টটা নামিয়ে রেখে ধীরস্বরে উত্তর দিল, আমার খেতে ইচ্ছে করছে না তাই খাবো না। কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? শাইনা তার সাথে আর কোনো কথাবার্তা না বলে সোজা বিছানায় উঠে বসল। পিঠের নিচে বালিশ ঠেসে দিয়ে পা ভাঁজ করে শান্ত গলায় বলল, খেয়ে নিন। কথাটার ভেতরে আদেশের সুর। তাজদার টেবিলে রাখা ভাতের প্লেট আর তরকারির বাটির দিকে তাকালো। তারপর দৃষ্টি গেল শাইনার দিকে। শাইনা তখন চোখ বুজে বসে আছে। তাজদার বলল, আমি যদি বলি খাবো না তাহলে তুমি কি আমাকে জোর করে খাওয়াবে শাইনা মমতাজ? শাইনা এবারও নীরব। কোনো প্রতিক্রিয়া নেই। মনোযোগ পাওয়ার জন্য তাজদার আবার বলল, এগুলো এভাবে পড়ে থাকবে, ঠান্ডা হয়ে যাবে। আমি খাবো না মানে খাবো না। কিন্তু সেটা নিছক মুখের কথা নয়। তাজদার সিদ্দিকী একবার সিদ্ধান্ত নিলে তার 14 গোষ্ঠীর সাধ্য নেই তাকে টলাবার। এটাই সবসময়কার নিয়ম। শাইনা মমতাজের জন্য সেটা কখনো পরিবর্তন হবে না। তাজদারও বিছানায় উঠে বসল।
কিছুক্ষণ পরে হেলান দিয়ে শুয়ে পড়ল, এক হাত তুলে চোখ ঢেকে রাখল। শাইনাও চোখ বুজে শুয়ে রইল। আজ যদি তাজদার সিদ্দিকী ভাত না খায় তাহলে সে কি করবে তা নিজেও জানে না। সে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু না, তাজদার সিদ্দিকীর পক্ষ থেকে কোনো নড়াচড়া নেই। এমন জেদি মানুষ সে জীবনেও দেখেনি। ঘুমিয়ে পড়েছে। শাইনার ভেতরে রাগ ফোঁস করছে। একবার তাকিয়ে দেখল সে, তারপর আবারও শুয়ে পড়ল। ঠিক তখনই তিতলির গলা ভেসে এল, শাইনা ভাত খেতে আসো। কিছুক্ষণের মধ্যেই স্বর পাল্টে গেল, ভাবি ভাত খেতে আসেন। শাইনা হঠাৎ তাজদারের দিকে তাকালো। তারপর শক্ত করে ধরে হাতটা চোখের উপর থেকে সরিয়ে দিল। হাতটা নামতেই তাজদার সিদ্দিকী এমন দৃষ্টিতে তাকালো যে শাইনার সব কথা আটকে গেল গলায়। তাজদার ধীরস্বরে বলল, সমস্যা কি? শাইনা একটা শব্দ উচ্চারণ করল, ভাত। তাজদার ভ্রু কুঁচকে বলল, বলেছি খাবো না। কথাটা কি কথার মতো শোনায়নি? আমি কি তোমার সঙ্গে মশকরা করছি? ঠিক তখনই আবারও তিতলির ডাক শোনা গেল, আম্মু ডাকছে। ভাত খেতে আসো ভাবি। তাজদার শুনে নির্লিপ্ততা স্বরে বলল, যাও। শাইনা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো। তাজদার তখনও শুয়ে আছে। শাইনাকে দেখে আবার জিজ্ঞেস করল, সমস্যা কি? এবার শাইনা কোনো জবাব দিল না। তাজদার কপাল কুঁচকে তার দিকে চেয়ে আছে। শাইনা একদম সোজা গিয়ে তার পাশেই শুয়ে পড়ল, গায়ের উপর কাঁথা টেনে। তাজদার কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর হঠাৎ কনুইয়ের ভর দিয়ে ঝুঁকে শক্ত করে শাইনাকে নিজের দিকে ফিরিয়ে আনল। শাইনা বিরক্ত মুখে তার হাত সরিয়ে দিয়ে বলল, কি চায়? তাজদার ধীরস্বরে জিজ্ঞেস করল, তুমি না খেয়ে চলে এসেছো? শাইনা ঠান্ডা কণ্ঠে বলল, আমি না খেলে আমাকে জোর করে খাওয়ানোর মতো আহ্লাদী মানুষ তো এই বাড়িতে নেই। সে আবারও তার হাত সরিয়ে দিল। তাজদার গম্ভীর স্বরে বলল, টেবিলে যা রাখা আছে সেগুলো খেয়ে নাও মুমতাজ। শাইনা পাশ ফিরেই শুয়ে রইল। তাজদার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি খাচ্ছ না কেন? আমার না খাওয়ার সাথে তোমার কি সম্পর্ক? শাইনা এবারও কোনো উত্তর দিল না। তাজদার বিরক্ত হয়ে তাকে জোরে টেনে তুলে বসল করাল। শক্ত কণ্ঠে বলল, খেয়ে নাও চুপচাপ। ভাত খাওয়া নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। শাইনা তার চোখে চোখ রেখে খ্যাপাটে দৃষ্টিতে বলল, আপনি ভাত না খেয়ে ভালো করেননি। আমি আর কোনোদিনও আপনাকে খাওয়ার জন্য অনুরোধ করব না। যারা মানুষের অনুরোধ আবদার পায়ে ঠেলে দেয় আমি তাদের কাছে দ্বিতীয়বার যাই না অনুরোধ আবদার নিয়ে। কথাটা মনে রাখবেন। কথাটা বলেই সে হঠাৎ বিছানা থেকে নেমে গেল। তাজদার তার দিকে তাকিয়েই রইল। শাইনা চুপচাপ চেয়ার টেনে ভাত খেতে বসল। মাথায় ঘোমটা টেনে নিল। তাজদার বালিশে মাথা রেখে ঠোঁটের কাছে হাত ঠেকিয়ে আর চোখে তাকিয়ে রইল তার দিকে। শাইনা খাওয়া শেষ করেই সোজা গিয়ে শুয়ে পড়ল। আর চোখে তাকাতেই তাজদারও তাকালো। এবার শাইনা সরাসরি চোখে চোখ রাখল। তাজদার তা দেখে গলা ঝাড়ল। চোখ সরিয়ে নিল। শাইনা কাঁথা টেনে নিতে নিতে ঠান্ডা স্বরে বলল, খাবারের সাথে ফালতু রাগ দেখাই না আমি। বেকুবরা শুধু এই সব রাগ দেখিয়ে নিজেকেই কষ্ট দেয়। আই লাভ মাই সেলফ। তাজদার কোনো কথা বলল না। শাইনা পাশ ফিরে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে দেখল বাসনটা খালি। শুধু মুরগির হাড়গোড় পড়ে আছে, সাথে একটা চামচ। সে নিজে মাত্র কয়েক লোকমা খেয়েছিল, বাকিটা। বাসনগুলো রান্নাঘরে নিতে নিতে শাইনার ঠোঁটের কোণায় যে হাসির রেখাটা ফুটল কিছুক্ষণের জন্য সেটা তাজদার দেখে ফেলল ঘর থেকে বেরোনোর সময়। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, সকাল সকাল জিনে ধরেছে নাকি? হাসছো কেন? শাইনা গম্ভীর ভঙ্গিতে বলল, বিড়ালের বেশে জিন ঘরে ঢুকতেই পারে। ছোটবেলায় দাদির মুখে শুনেছি। তাজদার অবাক হয়ে বলল, বিড়াল? শাইনা গম্ভীর গলায় বলল, জি। বাসনে অর্ধেক ভাত ছিল সেগুলোও খেয়ে গেছে। বিষয়টা বড় আম্মুকে জানাতে হবে। নতুন বউয়ের ঘরে জিনভূত থাকাটা ভীষণ অস্বাভাবিক। আপনি কি কাল রাতে কোনো অস্বাভাবিক কিছু টের পেয়েছিলেন? সে একেবারে সিরিয়াস ভঙ্গিতে কথাগুলো বলছিল। তাজদার এড়িয়ে গিয়ে কাবার্ড থেকে কাপড়চোপড় বের করতে লাগলো। কোথাও যাওয়ার প্রস্তুতি। হঠাৎ থেমে শাইনাকে জিজ্ঞেস করল, ব্লু রঙের ওয়েস্টকোটটা কোথায়? শাইনা ঠোঁটের কোণে তির্যক হাসি টেনে উত্তর দিল, হয়তো বিড়ালটাই চুরি করে নিয়ে গেছে রাতে। তাজদার মাথা দুলিয়ে বলল, হতে পারে।
সকাল থেকে আবার আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। কি ভুলভাল খেয়েছি কে জানে। লক্ষণ ভালো না। এতক্ষণ শাইনার বেশ মজা লাগছিল, কিন্তু এবার সে সত্যিই রেগে গেল। তাজদারের সাথে আর কোনো কথা না বলে সে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তার এটো খেয়ে গ্যাস্ট্রিক। বাড়ির উঠোনে গাড়ি দাঁড়িয়ে আছে। নতুন বউ নিয়ে রওশনারা যাবেন মামার বাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে তাজদার আনিসের সাথে কথা বলছে। অনেক আগে থেকেই কথা ছিল নতুন বউকে নিয়ে বেড়াতে যাবে তাজদার, কিন্তু নানা কারণে যাওয়া হয়নি। এবার রওশনারা জোর করলেন সময় ফুরিয়ে আসছে বলে। ছেলে বউকে নিয়ে সব জায়গায় ঘুরে আসা দরকার। তাজদার চাইছিল না, কিন্তু শাইনা এমনভাবে রাজি করাল তাতে মনে হয়েছে ব্যাপারটা আসলে তারই ইচ্ছে, রওশনারার নয়। তাজদার তাই সম্মতি দিল। আজকাল সে বউয়ের মন পাওয়ার চেষ্টা করছে খুব। উদ্দেশ্য একটাই, শাইনাকে সাথে নিয়ে লন্ডন যাওয়া। দরকার হলে সে 6 মাস যাত্রা পিছিয়ে দেবে, কিন্তু একা যাবে না। তবে সেটা আদৌ হবে কি না সে নিজেই নিশ্চিত নয়। রওশনারা শাইনাকে বলেছে যেহেতু গাড়িতে করেই যাচ্ছ, তাই শাড়ি আর হিজাব পরো। বোরকা পরতে হবে না। সোজা আমাদের বাড়ির গেইটের সামনে গিয়েই থামবে গাড়ি। শাইনা তার কথামতো গোল্ডেন রঙের একটা শাড়ি পরেছে, সাথে খয়েরি ব্লাউজ। ব্লাউজে সিকোয়েন্স আর স্টোনের কাজ আছে, সাথে মানানসই হিজাব আর ব্যাগ। দামি শাড়িটা তার গায়ে অসাধারণ মানিয়েছে। রওশনারা তিতলিকে নিয়ে গাড়িতে উঠে বসেছেন। শাইনা তাদের পিছু পিছু বেরিয়ে এল। আনিসকে দেখে একটু থামল। আনিস রওশনারার সাথে কথা শেষ করে শাইনাকে লক্ষ্য করল। শাইনা বলল, আজ অফিস? আনিস বলল, আজ ছুটি নিয়েছি। আচ্ছা আসি। আম্মাকে বলো আমি গেলাম। সাবধানে যাস। আচ্ছা। ভাইয়ের সাথে কথা বলে শাইনা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই তাজদার এগিয়ে এল। গাড়ির কাছে এসে নিচু স্বরে বলল, মেকআপ কম হয়েছে শাইনা মমতাজ। শাইনার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। সে মোটেও একগাদা মেকআপ করেনি। তবুও সে জানে তাকে সুন্দর লাগছে। খারাপ লাগছে না। এই লোকটা ইচ্ছে করে এমন বলছে যাতে সে রেগে যায়। তার চোখ মুখ গরম হয়ে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল। ঠিক তখনই তৌসিফ দৌড়ে এসে রওশনারাকে বলল, বড় আম্মু আমিও যাচ্ছি। রওশনারা বলল, তুই ড্রাইভিং ভালো করে শিখেছিস তো নাকি? তৌসিফ বলল, শিখেছি। তিতলি আদেশ দিল, ড্রাইভার সাহেব এসিটা অন করে দিন। তৌসিফ জানালা দিয়ে হাত ঢুকিয়ে তার মাথা চাপড়ে দিল। তিতলি চেঁচিয়ে উঠল, আমার চুল! বাদর কোথাকার! তৌসিফ ড্রাইভিং সিটে গিয়ে বসল। তার পাশের সিটে তাজদার। তাসনুভা এসে রওশনারার পাশে বসবে জানালো। তাই তিতলি নেমে গিয়ে শাইনার পাশে বসল। বলল, শোনো, তোমাকে বকশিস টকশিস দিলে সোজা নিয়ে ফেলবে। না না, করবে না। ঠিক আছে। শাইনা বলল, পাগল। গাড়ি ছেড়ে দিল। তিতলি বলল, আমার বড় মামা বড় মামি, ছোট মামা ছোট মামি। তাসনুভা ধমকে উঠে বলল, তিতলি চুপ। বেশি কথা বলো তুমি। কান উড়ে যাচ্ছে। এত কথা কিসের? বলেই সে কানে ইয়ারপিস গুজে দিল। তিতলি মুখ মোচড় দিয়ে বলল, সব জায়গায় একে মাতব্বরি দেখাতে হবে। রওশনারার গ্রামের বাড়ি সাতকানিয়া। পটিয়া থেকে আসতে বেশ সময় লেগে গিয়েছে। দীর্ঘ জার্নির পর শাইনা একেবারেই ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়িতে পৌঁছাতেই নতুন বউকে সবাই ঘরে তুলল, মিষ্টি মুখ করালো। খবর পেয়ে আশেপাশের অনেক প্রতিবেশীও ছুটে এলো বউকে দেখতে। পাশের বিল্ডিংয়ের একজন বলল, আরে, রওশনাপার শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখনও তো মনে হয় মেয়েটাকে দেখেছিলাম। রওশনারা হাসি মুখে বললেন, হ্যাঁ, ঠিক ধরেছ। ও তো আমার আশেপাশেই থাকতো। আমরা এক বাড়িরই মানুষ। তখনই অন্য এক প্রতিবেশী হেসে বলল, আপা পাশের বাড়ি থেকেই ছেলের জন্য বউ নিয়ে এসেছে কাছে কাছে রাখার জন্য। বড় বউটা যেহেতু বেশিরভাগ সময় ঢাকায় থাকে। রওশনারা হাসলেন। আবার আরেকজন বলল, বউশাশুড়ি একদম মিলে গেছে। মামে মনে হচ্ছে। রওশনারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমার কাছে যখন নিয়ে এসেছি তখন আমার মতো হয়ে যেতে হবে। শাইনা কথাটা শুনে একবার শাশুড়ির দিকে তাকালো। রওশনারা হাত বাড়িয়ে তার মাথার পেছনে আলতো করে বুলিয়ে দিলেন। তারপর বললেন, ভেতরে যাও। তিতলি তুমি ওকে নিয়ে যাও। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিক। খাওয়া দাওয়ার আয়োজন আগে থেকেই করে রাখা। তৌসিফ জুসের গ্লাস নিয়ে বসে পড়েছে। তিতলি তার পাশে সোফায় পা তুলে বসে ফোন টিপছে।
তৌসিফ খেয়াল করেনি সেটা। খেয়াল করলে কান বরাবর একটা দিয়ে বসবে। শাইনা এখনো কিছু খাওয়া দাওয়া করেনি। হিজাব খুলে মুখ ধুয়ে ফেলেছে সে। সানস্ক্রিন দিয়ে একটু লুজ পাউডার দিয়ে সিম্পল একটা সাজ দিয়ে আঁচলটা মাথায় টেনে নিয়েছে। তিতলি তৌসিফের ফোনে গেম খেলতে খেলতে তখনই তার ঘরে ঢুকলো। বলল, নাস্তা খেতে আসো। সবাই বসে আছে। বিশেষ করে শাইনা তার মুখের দিকে তাকালো। তিতলি হেসে বলল, তোমার পেয়ারিলাল। শাইনা তার পিঠে চড় বসিয়ে বলল, পাজি। তৌসিফ চেঁচাচ্ছে, তিতলিনি আমার ফোন। তিতলি দাঁতে দাঁত চেপে ইচ্ছে মতো গেম খেলতে লাগলো। যেন ফোনটা তৌসিফের হাতে যাওয়ার আগে সে তার কার্য উদ্ধার করছে। শাইনা বলল, তোমার ফোন কোথায়? আমার ফোনটা ফালতু। কখন থেকে বলছি একটা আইফোন দাও। কেউ দেয় না। ওদের মেয়েকে ঠিকই দিয়েছে। আমি তো আর ওদের মেয়ে কেউ নই। ওহো। শাইনা হাসল। বলল, পাগল। তুমি তোমার ভাইয়াকে বলো। মেজো ভাইয়াকে। হু। মাইর একটাও মাটিতে পড়বে না। ও একটা বাদর। শাইনা বলল, বাদর বলেছ? আমি বলে দেব। তিতলি তার হাত ধরে ফেলে বলল, ও ভাই না। শাইনা হাসতে লাগলো তার কথা শুনে। নাস্তা খাওয়ার জন্য ডাইনিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। তখনই তাজদার হেঁটে আসতে লাগলো। শাইনা আর তিতলিকে সে দেখেনি। শাইনা গলা ঝাড়ল। সাথে সাথে তাজদার তার দিকে তাকালো। তিতলি সরু চোখে দুজনের কাণ্ডকারখানা দেখে ফুরুত এক দৌড় দিয়ে তৌসিফের কাছে চলে গেল। ফোনটা তার কোলে রেখে তৌসিফের মাথার পেছনে সোফায় দুহাতের ভর রেখে বলল, ভাইয়ে শাইনা আর মেজো ভাইয়া কিভাবে কথা বলে জানো? তৌসিফের ভ্রু কুঁচকে গেল। কিভাবে? তিতলি তার পাশে গিয়ে বসল। বলল, আমার দিকে তাকাও। তৌসিফ তার দিকে তাকালো। তিতলি মুখের কাছে হাত এনে বলল, উহুম উহুম। তৌসিফের কপাল আরো কুঁচকে গেল। তিতলি চোখ উল্টে তাকিয়ে বলল, তারপর এভাবে তাকায়। এভাবে। আমিও বিয়ের পর তোমাদের দুলা ভাইয়ের সাথে এভাবে কথা বলবো। এভাবে তাকাবো। তৌসিফ বলল, ভাই রে এরা কারা? তিতলি তৌসিফের পিঠ চাপড়ে দিতে দিতে বলল, ভাই রে আমি রে। তোর বউয়ের ননদ রে। যা তাড়াতাড়ি বিয়ে কর। তৌসিফ বড় বোনের কথা শোন। তৌসিফ চেঁচিয়ে বলল, বড় আম্মু ও কত বড় সাহস দেখো আমার নাম ধরছে। ভাই আমার হাত চললে তুই সোজা লাস। তিতলি সিরিয়াস ভঙ্গিতে বলল, তৌসিফ এত রাগ করিস না বাবা। এত রাগ শরীরের জন্য ভালো নয়। বলেই তৌসিফের পিঠ চাপড়ে দিয়ে চলে গেল সে। নাস্তা খাওয়া দাওয়া হচ্ছিল একসাথে। শাইনা বর আর শাশুড়ির মাঝখানে বসে অল্প অল্প করে খাচ্ছিল। ঠিক তখনই পাশের বাসা থেকে আসা এক মামি বলল, তাজ তোমার মতোই দেখতে বউটা কোথায় পেলে? তোমার চেহারার সাথে কত মিল। তাজদার শাইনার দিকে তাকালো। শাইনাও তার দিকে তাকালো। তাজদার ডান ভ্রুটা তুলে বিড়বিড় করল, আমি বেশি সুন্দর। শাইনা ঠোঁট না নড়ে মতো বলল, সবাই জানে কে বেশি সুন্দর। তাজদার বলল, আমার চয়েস সুন্দর মমতাজ। অস্বীকার করতে পারো না। সবাই বলাবলি করল বিয়ের পর এমন এক চেহারা হয়ে যায় অনেকের। অনেকেই তো বলেও ফেলে ভাইবোন নাকি। তাজদার প্রতিবেশী মামিদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। ওরা সবাই বলছে, তুমি তখন এখানে এলে আর যেতে চাইতে না। সবাই কি ভয়টাই না পেত। আগের তাজের সাথে এই তাজের মিলই নেই। ছোট মামি বলল, আমি তখন নতুন বউ এই বাড়িতে। বড় আপার মেজো ছেলে এসেছে বললেই আমার ভয় হতো। মা তো সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতো। রওশনারা চুপ করে শুনছেন। ওরা যা বলছে তা সত্য। তাজ তখন মামার বাড়ি ছাড়া আর কোথাও বেড়াতে যেত না। এখানে এলে অবশ্য তার মামা মামিরা সবাই আতঙ্কে থাকতো কখন কোথায় কি হয়ে যায়। কিন্তু মা থাকায় রওশনারা একটু স্বস্তিতে থাকতো তখন। তাজদার কথাগুলো শুনছে মনোযোগ দিয়ে। এগুলো মিথ্যে হওয়ার সুযোগ নেই। নানু এসে চেয়ারে বসেছেন অনেক কষ্টে। নাতি আর নাতবউকে মন দিয়ে দেখছেন। নাতিকে বললেন, তোমার বউ দেখে আমার মন ভরে গেছে নানু ভাই। আমার খুব পছন্দ হয়েছে। খুব ভালো লাগছে। তাজদার মাথা দুলিয়ে বলল, মনে হচ্ছে আমারও। সবাই হো হো করে হেসে উঠল। বড় মামি বলল, আহা তুমি কিন্তু মেয়েটাকে লজ্জা দিচ্ছ তাজ। শাইনান আলতো করে হাসল শুধু। তিতলি ফিসফিস করে বলল, ওই দেখো লজ্জা পাচ্ছে। শাইনা তাকে চোখ রাঙালো। তাসনুভা খেতে খেতে মাঝে মধ্যে শাইনা আর তার ভাইকে দেখছে। আর মুখ মোচড়াচ্ছে।
তিতলি তা দেখে তৌসিফকে বলল, ওই শয়তানি দেখো মুখটাকে কেমন করে রেখেছে। জীবনেও তো একটা প্রেম প্রেম করতে পারল না, বিয়েও করছে না। বেয়াদব মেয়েটাকে নিয়ে জ্বালায় আছি। শুধুমাত্র ওর কারণে আমার বিয়েটা আটকে থাকবে। তোমার বিয়েও। তৌসিফ বলল, যথার্থ বলেছিস। এত সত্যি কথা বলিতে নাই। দূরে যা বইন। ঘাড়ের উপর চেপে বসিস সব সময়। তিতলি তার পেছনে থেকে সরে গেল। তাজদার নানু আর মামাদের সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলছে। আলাপটা একেবারেই পারিবারিক, তাই কাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা শাইনার পক্ষে বোঝা সম্ভব হয়নি। টিস্যু ঠোঁটের ফাঁকে ধরে হালকা চাপ দিয়ে সে ঠোঁটের ভেজা মুছতে মুছতে তাজদারের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো বুঝছে না যদিও, তবুও শুনতে তার ভালো লাগছিল। এদিকে তৌসিফ আর তিতলি চতুর্তার সাথে পুরো দৃশ্যটাই গোপনে ভিডিও করে রাখল। বিকেল নামেছে ধীরে ধীরে। দিঘি মানে সেই বিশাল পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে সবাই। চারদিকে সাদা মাটির সরু বাঁধানো পথ, বাতাসে ভেসে আসছে শীতল ছোঁয়া। পানির উপর রোদ ঢলে পড়েছে তীরে তীরে আলো হয়ে। চারপাশে বিশাল বিশাল গাছ। কেটে রাখা মোটা গুড়িগুলো শুয়ে আছে মাটির উপর। গাছের পাতার ফাঁক গলে হাওয়া সাই সাই শব্দ তুলে বইছে। দিঘির পাড়ে ঘুরতে এসেছে সবাই মিলে। বর্ষাকালে সাধারণত এদিকে কেউ তেমন আসে না, কিন্তু আজকের আবহাওয়া বেশ মনোরম। কাদাও শুকিয়ে গেছে এদিকটায়। তাজদারের কাছে এ জায়গাটা ভীষণ প্রিয়। শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই দিঘি, এই বাগানবাড়ির সঙ্গে। চারপাশের জমিবাড়ি সবই ওর নানা ভাইয়ের সম্পত্তি। শাইনা আগে শুধু দাদিমার মুখে শুনেছে ওই বাড়ির বড় বউয়ের বাপের বাড়ির অঢেল ধনসম্পদের কথা। কত টাকা, কত ঐশ্বর্য। কিন্তু আজ স্বচক্ষে দেখে সে বুঝতে পারল সবটা। তার মনে হলো এত সমৃদ্ধশালী পরিবারের মেয়ে হওয়ার পরেও বড় আম্মু অনেকটা নিরঙ্গকারী। বরং যতটুকু অহংকার আছে ততটুকুই তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। রওশনারা এদিক সেদিক সবকিছু ঘুরে ঘুরে শাইনাকে দেখালেন। হঠাৎ থেমে গিয়ে তাজদারকে একবার দেখলেন। শাইনাকে বললেন, একবার যা ওর কাছে। না হলে আবার মনে করবে আম্মু শুধু ওকে নিয়েই ঘুরছে। শাইনা থমকে গেল। মায়ের সাথে ঘোরাঘুরি করলে ছেলে কিছু মনে করবে এমন অদ্ভুত কথাও হতে পারে। তার কাছে ব্যাপারটা একেবারেই বিস্ময়কর লাগলো। শাইনাকে যেতে হলো না। তিতলি নিজেই শাইনাকে টেনে নিয়ে গেল। দুটো গাছের ডালে রশি বেঁধে দলনা বাঁধা হয়েছে। তিতলি সেখানে চড়তে চড়তে শাইনা আর তৌসিফকে বলল, মেজো ভাইয়ার চেহারাটা একবার দেখো। ও মনে মনে বলছে বউ নিয়ে একটু ঘুরতেও পারলাম না। শাইনার ইশারায় সে আর তৌসিফ একসাথে তাকালো তাজদারের দিকে। মামাদের পাশে দাঁড়িয়ে আছে সে, গম্ভীর ভঙ্গিতে কথাবার্তা বলছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কপালে হালকা ভাঁজ পড়েছে। সেই দৃশ্য দেখে শাইনা আর তৌসিফ একে অপরের দিকে তাকিয়ে হাসল। তিতলি দোলনায় বসে হেসে বলল তৌসিফকে, ভাইয়ে পেছনে থেকে একটু ধাক্কা দাও না। তৌসিফ ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর দোলনাটা অনেকটা পেছনে টেনে নিয়ে হঠাৎ ছেড়ে দিল। ঝটকা খেয়ে দোলনা আকাশ ছুঁয়ে উঠল। তিতলি ভয়ে চিৎকার দিয়ে উঠল, ও আল্লাহ! ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে ভারসাম্য রাখতে না পেরে তিতলি দোলনা থেকে ছিটকে মাটিতে পড়ল। শাইনার চোখ বিস্ফারিত হয়ে গেল। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। তিতলি দলা মোচড়া হয়ে মাটিতে পড়ে রইল নিস্তেজ আর কাতর ভঙ্গিতে। রওশনারা তার ভাইয়ের বউদের অন্যদিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। উনি খেয়াল করেননি। তাজদার খেয়াল করেছে। গর্জে জানতে চাইল, বেশি ব্যথা পেয়েছে? ওকে তোলো। তৌসিফ দৌড়ে গিয়ে তিতলি তুলে নিল। শাইনা ছুটে গেল। তৌসিফ তিতলিকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলো। তিতলি ব্যথা পেয়ে কাঁদছে আর বলছে, তৌসিফ পে কুত্তা। তৌসিফ তাকে নিয়ে বাড়ির পুকুর ঘাটে নেমে গেল। মুখে আর মাথায় পানি দিল। হাত ধুয়ে দিল। হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছে তিতলি। ওর ওড়না দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে বলল, বেশি ব্যথা পাসনি? নাটক করবি না। তিতলি কাঁদছে। তৌসিফ গালে দুপাশে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে আদর করে দিয়ে বলল, ওরে আমার টুকটুকি, কাঁদিস না কাঁদিস না। এই দেখ আমার দিকে। কুট্টি কুট্টি ভাইয়ের দিকে তাকা। বেশি ব্যথা পেয়েছিস? আচ্ছা তোকে চকলেট আইসক্রিম খাওয়াবো। তিতলি তখনও কাঁদছে। তৌসিফ আর না পেরে বলল, আচ্ছা তোকে একটা ফোন কিনে দেব। তিতলি কান্না থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কখন? কিছুক্ষণ পর।
তিতলি কেঁদে উঠে বলল, এখন তোমার ফোনটা দাও। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে তার হাতে দিল। তিতলি ফোনটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। তৌসিফ কোমরে হাত চেপে তার যাওয়ার পথে চেয়ে রইল। অভিনয় নারী সেরা রেহ। শাইনা দোলনায় বসেছিল। তাজদার তার মামাদের সাথে কথা বলতে বলতে সেখানে এল। মামারা বলল, বৌমা কেমন লাগছে এখানে এসে? শাইনা হেসে বলল, জি ভালো লাগছে। জায়গাটা এত সুন্দর, জানতে পারলে আরো আগে আসতাম। থাকো কয়েকদিন। তোমার বর কিন্তু থাকার মানুষ নয়। বউয়ের জন্য হলেও থাকতে রাজি হবে। শাইনা হাসি মুখে মাথা নাড়ল। তাজদারের দিকে তাকাতেই ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। বড় মামা বললেন, তাজ এসো বাজার থেকে ঘুরে আসি। বলেই চলে যাচ্ছিলেন কি মনে করে আবার থেমে গিয়ে শাইনার দিকে তাকালেন। বললেন, বাজার তো সারা রাত থাকবে, তুমি কিছুক্ষণ থাকো। তাজদার বলল, না যাচ্ছি। না না থাকো, পরে আমাকে ফোন দিও। উনারা চলে গেলেন। তাজদার একটা গাছের মোটা গুড়ির উপর গিয়ে বসল। শাইনা দোলনায় বসে হাতের চুড়িগুলো দেখছে। তাজদার ফুল পাতাদের দেখতে দেখতে হঠাৎ শাইনার দিকে তাকালো। ওভাবে কপাল কুঁচকে শাইনার দিকে চেয়ে রইল। শাইনা একদম অস্বস্তিতে পড়ে গেছে। নিজের বউকে কেউ এভাবে দেখে নাকি? আশ্চর্য তো। সে সাহস করে কপাল কুঁচকে তাকালো তাজদারের দিকে। বলল, আপনার কথা একরকম, কাজ একরকম। তাজদার সাথে সাথে জানতে চাইল, কিভাবে? ওই যে নাস্তা খাওয়ার সময় বলেছিলেন আপনি বেশি সুন্দর। তো কিন্তু আপনার আচার আচরণ বলে আমি বেশি সুন্দর। তাজদার ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুমি সুন্দর না হলে আমি এমনি এমনি বিয়ে করিনি। মাঝে মধ্যে খুব নাটকীয় কথাবার্তা বলো। এমনি এমনি কাউকে পছন্দ হয়। শাইনা বলল, তা ঠিক বলেছেন। মেয়েদের জীবনটাই নাটকীয়। তাজদার ডান ভ্রু বাঁকিয়ে বলল, কি? শাইনা স্পষ্ট করে বলল, মানে মেয়েরা ভালো থাকার অভিনয় করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যা সলভ। তাজদার জানতে চাইল, তুমিও ভালো থাকার অভিনয় করছো? শাইনা মুখ ফিরিয়ে নিল এবার। দোলনায় দুলতে দুলতে তার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গেছে। আঁচলটাও হাওয়ায় দুলছে দোলনার সাথে সাথে। তাজদার হাঁটতে হাঁটতে কখন যে দোলনার পেছনে গিয়ে দাঁড়িয়েছে শাইনা খেয়ালও করেনি। সে হুট করে খেয়াল করল তার চুলের কাঠিটা কেউ ধরে টান মেরেছে। ফলস্বরূপ চুল খুলে ঝাঁপিয়ে পড়েছে পিঠে। কিছু বুঝে উঠার আগেই দোলনাটা ধাক্কা দিল তাজদার। শাইনা দোলনা শক্ত করে ধরে চিৎকার করতে লাগলো। কি করছেন? তাজদার তাকে থামতেই দিচ্ছে না। বরং কানের কাছে সুরসুরি দিতেই শাইনা হাসছে সইতে না পেরে। তাকে জোরে একটা ধাক্কা দিয়ে তাজদার গাছের গুড়ির উপর গিয়ে বসে পড়ল। শাইনার রাগও হচ্ছে, ভয়ও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তাজদার তাকে দেখে বলল, লোকে দেখলে বলবে দোলনায় লম্বা চুলো শাড়ি পরা কোন পেতনি বসে দল খাচ্ছে। শাইনা বলল, থামান বলছি। তাজদার থামালো না, বরং আরো জোরে একটা ধাক্কা দিয়ে বলল, একটি প্রশ্নের উত্তর বলতে পারলো থামাবো? কি? মৌলিক চাহিদাগুলো কত প্রকার ও কি কি? শাইনা বলল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তাজদার তার দোলনাটা থামিয়ে দিল। শাইনা ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তাজদার বলল, আমার আরো একটি মৌলিক চাহিদা আছে। তুমি হাসবে, আমি শুধু আর শুধুই দেখব। ব্যাস। শাইনা বিলে ঘুরল কিছুক্ষণ। তারপর বাড়ি চলে এল তাজদারের সাথে। তাজদার বাজারে চলে গিয়েছে। বাজার থেকে একদম ফিরল খাওয়ার একটু আগে। ছোটবেলায় যেসব জায়গায় যেত সেখানেও গিয়েছে সে। নতুন ভাগ্নে বউয়ের জন্য রান্নাবান্নার এলাহি আয়োজন। শাইনার পেট ভরে গিয়েছে খাবার দেখে। খুব বেশি খেতে পারল না সে। সবাই বলাবলি করল বউয়ের বোধহয় রান্না পছন্দ হয়নি। রওশনারা ছেলের বউয়ের সপক্ষে বলল, না নাও এতটুকুই খায়, এর চেয়ে বেশি খায় না। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বেশ গল্পের আসর বসল। শাইনার খুব ভালো লেগেছিল। তাজদার জানালো তারা কালই রওনা দেবে। একদিন থাকতেই এসেছে। তার অনেক বন্ধুবান্ধব আর স্যারদের বাড়িতে দাওয়াত আছে। তাদের যে ঘরে থাকতে দেয়া হয়েছে সেটা বেশ বর্ষর আছে। কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। শাইনা সুতির সেলোয়ার কামিজ পরে বিছানায় শুয়ে পড়েছে। শাড়ি, সাজগোজ রীতিমতো বিরক্ত লাগছিল তার। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে সে। তাজদার ঘরে আসামাত্র হাত পা গুটিয়ে নিল। ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল।
তাজদার তার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলে নিল। একটানে টি শার্ট ছাড়িয়ে একটা শার্ট পরে নিল। শাইনা আর চোখে সেটা খেয়াল করল। বেড়াতে এসেও শার্ট পাল্টানো কমেনি। এই লোকটা বড় আম্মুকে খুব জ্বালিয়েছে ছোট থেকে। এখন তাকে জ্বালাচ্ছে। তাজদার শার্টটা পরে আয়নায় তাকিয়ে তাকিয়ে শার্টের হাতা গুটালো, কলার ঠিকঠাক করল। শাইনার দিকে তাকাতেই শাইনা একদম ঘুমের ভান ধরে শুয়ে থাকল। তাজদার তার পাশে এসে শুয়ে পড়ল কিছুক্ষণ পর। শাইনার একদম নড়াচড়া নেই। তাজদার বলল, তুমি এদিকে ফিরো, নইলে আমি তোমাকে এখন জাপটে ধরব। শাইনা একদম চুপ। সে দেখতে চায় এই তাজদার সিদ্দিকী ঘুমের মধ্যে তার সাথে সাথে কি কি করে। তাজদার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ শাইনার কানের কাছে গিয়ে বলল, ধরলাম। শাইনা চমকে উঠে তার দিকে ফিরে গেল। বড় বড় চোখ করে তাকালো। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পেয়েছো? শাইনা চুপ। তাজদার তার নাক চেপে দিয়ে বলল, চলো ইংলিশ মুভি দেখবে। চা মাট্রিস। শাইনা বলল, আমি বুঝি না। ওরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে। সাবটাইটেল আছে। বুঝে যাবে। তাজদার ল্যাপটপটা চালু করল। পেট বরাবর রাখল। শাইনার দিকে কপাল কুঁচকে তাকাতেই শাইনা তার পাশে এসে পিঠের নিচে বালিশ রেখে শুল। আগামাথা কিছুই বুঝছে না সে। কপাল কুঁচকে দেখছে। তাজদার তাকে সংক্ষেপে বলে গেল কি হচ্ছে, কি ঘটছে, কি হতে চলেছে। শাইনা বলল, বোরিং। তাজদার বলল, গাধি, এগুলো অ্যাকশন থ্রিলার। ফিলোসফিক্যাল টুইস্ট আছে। মন দিয়ে দেখো। শাইনা বলল, গাধি ডাকলেন তাই আর দেখব না। বলেই সে ফিরে যাচ্ছিল। তাজদারের হাত তার মাথার নিচে গিয়ে তাকে টেনে ধরল। শাইনার মাথা তার বাহুর উপর এসে থামল। তাজদার বলল, চুপচাপ দেখো। কোনো কথা না। শাইনা মন দিয়ে মুভিটা দেখতে লাগলো। মাঝে মাঝে অবাক হয়ে তাজদারকে জিজ্ঞেস করলো, এইটা এমন তো? আমি ঠিকই ধরছি। তাজদার ধৈর্য ধরে বোঝালো। মুভির কাহিনী বুঝে ফেলার আনন্দে সে এক্সাইটেড হয়ে পড়ল। দেখতে দেখতে তার মাথাটা অচেতনেই তাজদারের বুকের উপর গড়িয়ে এলো। চোখ দুটো আধবোজা হয়ে এল। পুরোটা শেষ করতে পারল না, তার আগেই সে ঘুমিয়ে পড়ল। তাজদার কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল তার দিকে। একরকম হতাশ নিঃশ্বাস বের হলো। বাংলা সিনেমার প্যানপ্যানানি দেখতে বললে সারারাত জেগে থাকতো। গাধা। ল্যাপটপটা পাশে রেখে দিয়ে ধীরে ধীরে শাইনাকে দু হাতে টেনে নিল বুকের কাছে। শাইনাকে দুই হাতে আঁকড়ে ধরে চোখ বুজল ধীরে ধীরে। পরদিন বিকেলে সবাই রওনা দিয়েছে পটিয়ার উদ্দেশ্যে। তারপর দিন সকালে শাইনাকে দেখতে তার শাহিদা বেগম এসেছেন। রওশনারার সাথে গল্পগুজব শুরু করে দিয়েছেন আনিসের বিয়ে নিয়ে। শাইনা চা বানাচ্ছিল। তাসনুভা ফ্রিজ ঘাটাঘাটি করে তার প্রিয় চকলেটটা বের করে নিচ্ছে। তিতলি আপেলের গায়ে কামড় বসাতে বসাতে বলল, চাচিমা, ভাইয়া যাওয়ার আগে বিয়েটা হলে খুব ভালো হবে। খুব মজা হবে। শাহিদা বেগম বললেন, চেষ্টা তো করছি মা। রওশনারা বলল, মেয়ে এখনো ঠিক হয়নি। আনিসি মেয়ে পছন্দ করছে না। বেশি সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে না। ওকে কে এইসব কানে ঢুকিয়ে দিয়েছে কে জানে। ওই ধরনের মেয়ে নাকি আমাকে বাছবে, আমার ঘরদোর বাছবে, আমার সংসারে নাকি থাকবে না। এটা কোনো কথা? আশরাফের বউই তো শহুরে মেয়ে। ও থাকছে না। রওশনারা বলল, ও যেটা ভালো মনে করছে আর কি। তাসনুভা চকলেট মুখের মধ্যে দিয়ে মুখ নেড়ে খেতে খেতে বলল, চাচিমা, আসলে সুন্দরী মেয়েদের সবাই এফোর্ড করতে পারে না। আনিস ভাই ঠিক ভয়টাই পাচ্ছে। শাহিদা বেগম তার কথাটা বুঝে গেছেন। তাকে কোনোরকম জবাব দিল না। শুধু রওশনারাকে বলল, আমার ছেলেগুলো হয়েছে ওদের বাপের মতো। বড়টাকেও পছন্দ করে বিয়ে করালাম। এখন মেজটাকেও করাতে হবে। কত ছেলে মেয়ে পছন্দ করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে আর আমার গুলো মা বাবার দিকেই হা করে তাকিয়ে থাকে। রওশনারা চুপ করে রইল। শাইনা চোখের ইশারায় মাকে বলল বেশি কথা না বলতে। রওশনারার চেহারা ভার হয়ে গেছে। শাহিদা বেগম মেয়ের ইশারা দেখে আর কিছু বললেন না। শাহিদা বেগম আসার সময় খালি হাতে আসেননি। মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। এমনকি এটাও বলে গেলেন উনি অনেকগুলো কাঁথা সেলাই করতে দিয়েছেন। শাইনা কিছু বলেনি মাকে। এতক্ষণ বেশ ভারী বৃষ্টি থাকলেও এইবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তাসনুভা ছাতাটা ঘুরাতে ঘুরাতে পুলের পাশে দাঁড়িয়েছিল। এদিকের রাস্তাটা খুব সুন্দর। ছবি দারুণ উঠে। তার একটা ছাতা হাতে ছবি তোলার ইচ্ছে ছিল।
যেহেতু সচরাচর এদিকে আসা হয় না, তাই ছবি তোলাও হয়নি কখনো। পুলটা কিছু মাস আগেই নতুন নির্মাণ করা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, তারপর পুলটা একটু উপরে উঠে গেছে। খরনার মেইন রাস্তার একটু আগে হঠাৎ একদল ছেলেপেলে আসছিল কথা বলতে। সবার হাতেই ছাতা আছে, প্যান্ট গোড়ালির উপর তুলে দেওয়া, কারো হাতে বাজারের থলে। তাসনুভার চোখ জোড়া চকচক করে উঠল। সে হাত নেড়ে ডাকল, আনিস ভাই। আনিসের মুখ ঢেকে গিয়েছিল ছাতার নিচে। তার নাম ধরে কেউ ডাকছে শুনে সে সামনে পেছনে তাকালো। তাসনুভার সামনে দিয়ে একটা রিকশা গেল তখনই। রিকশাটা যাওয়া মাত্রই আনিস তাসনুভাকে দেখল। তাসনুভা হাত নাড়তে নাড়তে বলল, একটু এদিকে আসেন। আনিস বন্ধুদের কি যেন বলে এগিয়ে এল। জানতে চাইল কি হয়েছে। তাসনুভা বলল, আপনার বাজারের থলেটা ওই গাছতলায় রাখেন প্লিজ। কেন রাখেন না? আগে কারণ বলো। তাসনুভা বলল, আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন প্লিজ। আমি এই রাস্তা দিয়ে কোথাও যাই না, অনেকদিন পর এসেছি। কয়েকটা ছবি তুলে দেন। আনিস অবাক হয়ে বলল, সিরিয়াসলি তুমি? তাসনুভা বলল, প্লিজ থলেটা ওইখানে রাখেন। আচ্ছা আমাকে দেন, রেখে আসি। না দরকার নেই। আনিস থলেটা রেখে এল। তাসনুভা খুশি মনে তার দিকে নিজের ফোনটা বাড়িয়ে দিল। তারপর এক দৌড়ে পুলের উপর উঠে গেল। ছাতা নিয়ে, ছাতা ছাড়া, পিঠ করে দাঁড়িয়ে, হাত মেলে মুখ আকাশের দিকে তাক করে নানান অঙ্গভঙ্গি করে ছবি তুলল সে। তারপর দৌড়ে দৌড়ে চলে এল। আনিসের হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, থ্যাঙ্কস, আপনি দারুণ ছবি তোলেন। আপনার বউ খুশি হয়ে যাবে। আনিস বলল, ভুল কথা। মেয়ে মানুষ শুধু ছবি তুলে দিলে খুশি হয় না। তাসনুভা প্রতিবাদ করে বলল, কে বলেছে? আমার ছবি তুলে দিলে আমি খুব খুশি হই। আনিস আস্তে করে বলল, ভালো। শাইনার ঘরটা তার কাছে স্বস্তির। বড় একটা জানালা আছে, খোলা রাখলে আর ঠান্ডা বাতাসের অভাব হয় না। তার বেশিরভাগ সময় কাটে জানালার ধারে বসে। কট করে দরজা খুলে গেল হঠাৎ। শাইনা চমকে উঠল। তাজদার ঘরে ঢুকল। সাথে সাথে বলল, তোমার ফোন কোথায়? শাইনা বিছানার দিকে তাকালো। তাজদার সোজা বিছানার দিকে এগিয়ে গেল। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকল। শাইনা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার তার শেয়ার দেয়া স্টোরির ছবিটা দেখিয়ে বলল, এগুলো কি? শাইনা চুপ। ছবিটাতে লেখা ছিল, কত প্রেমিক মরে যায় প্রেমিকার অভাবে, কত মানুষ বউ হারায় নিজেরই স্বভাবে। শাইনা হেসে বলল, একটা সিম্পল স্টোরি, এত গায়ে লাগার কারণ? তাজদার স্টোরিটা ডিলিট করে দিল। শাইনা বলল, আপনার বউ হারিয়ে যাবে বলে? তাজদার বলল, ইউ স্টুপিড, আমাকে সারাক্ষণ চেতিয়ে দেওয়ার চেষ্টা করবে না। শাইনা মুচকি হাসল। বলল, আপনি হয়তো জানেন না, ভাঙার জন্যই কিছু সম্পর্ক গড়ে ওঠে। এটা ট্রুথ। সে যাই হোক, 7টা দিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না আমার মনে হয়। তাজদার বলল, আমার যতদিন বলশক্তি আছে ততদিন আমার কাপড়চোপড় কাউকে ধুতে হবে না। শাইনা মিষ্টি করে হেসে বলল, বেশ, যতদিন গায়ে বলশক্তি আছে ততদিন বউ ছাড়া থাকুন। বুড়ো বয়সে আসবো সেবা করতে, বলেই সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তার বাহু চেপে ধরে তাকে সামনে টেনে এনে বলল, ওকে ফাইন, আজ থেকে সব কাপড় তুমিই ধোবে, দেখি কতদিন পারো। বলেই শার্টের বোতামে যেই হাত দিল অমনি শাইনা বলল, ছি বাবুমশাই, আপনাকে বললাম শার্টটা দিতে, তাই বলে আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে লাইভ টেলিকাস্ট দেখাবেন? ওয়েট, আমি আপনার আরেকটু উপকার করে দিচ্ছি, ভিডিও করে রাখছি, আপনি এবার খুলুন। তাজদার শার্টের বোতামে হাত রেখে থেমে তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল। শাইনা চাপা হেসে সরে গেল। ভিডিও অন করে বলল, এবার যা করার করুন। তাজদার লম্বা পা ফেলে তার কাছে চলে এল। শাইনা এক লাফে অন্যদিকে চলে গেল। তাজদার বলল, ইউ, সামনে আসো, নয়তো দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে ধরব। শাইনা জিভ দেখিয়ে বলল, মামার বাড়ির আবদার। তাজদার আগেভাগে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি তোমাকে আজ ধরবই। হুদাই রাগিয়ে দিয়েছ আমাকে। শাইনা হাসছে ইচ্ছে মতো। তার হাসি তাজদারকে আরো রাগিয়ে দিচ্ছে। সে শাইনার দিকে এক পা এগোতে গেলে শাইনা 10 পা দূরে সরে গিয়ে হেসে যাচ্ছে। হাসির খুব বেশি শব্দ হচ্ছে না অবশ্য। তাজদার আরেক পা এগোতেই শাইনা সরে গেল আবারও।
ওড়না মুখে চেপে হাসছে সে। তাজদার আর এগোলো না। রকিং চেয়ারে বসে গলা হালকা কাত করে বসে ঠোঁটের কাছে হাত বুলিয়ে বলল, বেরিয়ে যাও। শাইনা চোখ কুঁচকে ফেলে বলল, চালাকি। আমি দরজা খুলতে গেলে আপনি আমাকে ধরে ফেলবেন। আমি আপনার ফাঁদে পা দেব না। তাজদার মাথা নেড়ে বলল, না, তোমাকে ধরবো না আমি। কেন? তোমাকে ধরার চাইতে ধরবো ব্যাপারটা বেশি সুন্দর। শাইনা হাসি চাপা দিতে না পেরে বলল, ওলে বাবালে। রাতে শাহিদা বেগম শাইনাকে কল দিয়ে বলল, দেখেছিস কাণ্ড। আনিসকে নাকি আজকে কোন একটা মেয়ের সাথে দেখা গিয়েছে খরনা রাস্তার মাথায়। কোন মেয়ের সাথে? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, ওটা নাকি তোর ননদ। আনিস নাকি ওর ছবি তুলে দিচ্ছিল। শাইনা বলল, তো তো আবার কি? ওজন্যই তো ও কোনো মেয়েটে পছন্দ করছে না। বুঝতে পারছিস না বেকুব? সকাল থেকে শাওনের মেজাজ খারাপ হয়ে আছে। মা কোথা থেকে এই সব আজেবাজে কথা শুনে আসে কে জানে। ভাই শুনলে আম্মাকে এমন বকা বকবে। সাবরিনা হাসছে। শাওন সবেমাত্র ভাত খেতে বসেছে। সাবরিনাকে হাসতে দেখে বলল, ভাবি হাসছো কেন? সাবরিনা বলল, আম্মা হাইপার হয়ে গেছে। আজকে মেজো ভাই এলে ঘরে বোমা ফাটবে। শাওন গালে ভাত নিয়ে বসে রইল। ভাতটা চিবিয়ে নিয়ে ডাকলো, আম্মা আম্মা, এদিকে আসো। খবরদার ওকে এইসব বলবে না। শাহিদা বেগম এলেন রান্নাঘরে। শাওনকে বলল, চিল্লাচ্ছিস কেন? শাওন বলল, তুমি এইসব ফালতু কথা ওকে বলবে না, খবরদার। পাড়ার কারো সাথে আর কোনো গল্পগুজব করবে না। তোমার কানে এক একটা বাজে কথা তুলে দেয় ওরা। শাহিদা বেগম বললেন, আমি বলেছি ওদের আমার ছেলেরা এমন না। ওরা বলল গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। দেখে নিও আশরাফের মা। সবাই এমনভাবে বলছে আমার মনে হচ্ছে সত্যি সত্যি এমন কিছু আছে। এরকম যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। দাদিমা বলল, তোর মায়ের আর শান্তি নেই। বাইরের কথা ঘরে টেনে এনে নিজে অশান্তিতে ভোগে। শুনো, তোমার ছেলে পছন্দ করলে বউ করে নিয়ে আসবা। এত ভয়ের কি আছে? শাহিদা বেগম বললেন, মাথা খারাপ নাকি আম্মা? আপনি জানেন না ওই মেয়ের স্বভাব চরিত্র কেমন? আমার শানুকে সারাক্ষণ কথা শোনায়। মেয়ে আমার ভালো নইলে তো ননদ ভাইয়ের বউ লেগে যেত। কি বেয়াদব মেয়ে সেটা তো সবাই জানে। সুন্দর মুখটা ছাড়া আর কি আছে ওই মেয়ের? তওবা তওবা, আমার আনিসের সাথে আমি এইসব ভাবতেই পারি না। আমার ভোলাভালা ছেলেটা কারো ধারেও নাই, কাছেও নাই। না না, আমি ওকে এই মাসের মধ্যে বিয়ে করাবো। মানুষ যা বলার বলুক। শাওন বলল, এই তো লাইনে এসেছো। মামাদের বলো ভালো মেয়ে পেলে খোঁজ দিতে। দেখে শুনে একটা নিয়ে আসো তাড়াতাড়ি। মানুষের মুখে চুনকালি পড়বে। হুদাই তোত্তারা বেড়া লাগায় দেয়। ভাই ওই মেয়েকে বেয়াদব বলে কথায় কথায়। সে কিনা ধুর ধুর মাইন্ডসের আর কাজ কাম নাই। শাহিদা বেগম শাওনের কথা শুনে একটু থামলেন। ঠিকই তো। আনিস তো বলে ওই মেয়েটা বেয়াদব। জেনে শুনে সে কোনোদিন ওরকম মেয়েকে পছন্দ করবে নাকি? মানুষের কথায় কেন কান দিতে গেল কে জানে। তাজদার আজ বাজার থেকে 2 জোড়া কোয়েল পাখি নিয়ে ফিরল। ঘরে ঢুকেই গলা ফাটিয়ে শাইনাকে ডাকতে শুরু করল। তার ডাক এত জোরে হচ্ছিল যে বড় আম্মু, মেজমা সবাই অবাক হয়ে শাইনার দিকে তাকালেন। শাইনা কিছুটা অপ্রস্তুত হয়ে ছুটে এল নিচে। ধীরে ধীরে তাজদারের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার সঙ্গে সঙ্গে লোহার খাঁচাটা তার সামনে ধরল। খাঁচার ভেতরকার পাখিদের দিকে ইশারা করে বলল, এগুলো এনেছি। শাইনা কৌতূহলী চোখে তার দিকে তাকালো। তাজদার খাঁচাটা তার মুখের সামনে তুলে ধরে বলল, তোমার জন্য। খাঁচার ভেতর কোয়েলগুলো সেধিয়ে বসে আছে। নতুন জায়গায় এসে ভয় গুটিয়ে গেছে। শাইনা আঙুল বাড়িয়ে ভেতরে দিল, পাখিগুলো আঁতকে উঠল। শাইনা মৃদু হাসল। তাজদার বলল, শুনেছি হাঁসমুরগি পালা তোমার কাছে কোনো ব্যাপার না। তাই এগুলো এনেছি। শাইনার খুশি হলো কিন্তু সেটা প্রকাশ করল না। জিজ্ঞেস করল, খাবার? সব এনেছি সঙ্গে করে। এদের নিয়ে যাও। শাইনা খাঁচাটা সাবধানে তুলে নিয়ে চলে গেল। তাদের বারান্দায় গেল। বারান্দার এক কোণায় পুরনো লোহার কড়িকাঠ বেরিয়ে আছে, সেখানেই আগে থেকে একটা হুক লাগানো। সেই হুকে খাঁচার উপরের গোলাকার রিংটা আটকে দিল সে। খাঁচাটা দুলতে লাগলো। কোয়েলগুলো আঁতকে উঠে ডানা ঝাপটাতে লাগলো। আবার একটু পরেই শান্ত হয়ে গুটিসুটি মেরে বসে রইল। তাজদার পেছনে থেকে গলা ঝেড়ে ব্যস্ত গলায় বলল, মুমতাজ, আমার ওই শার্টটা কোথায়? শাইনা তার দিকে ফিরল।
কোন শার্ট? অলিভ গ্রিন। শাইনা জিভ কামড়ে বলল, ছাদে শুকোতে দিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি আমার শার্ট আমি কড়া রোদে শুকোতে দেই না। কথাটা রুক্ষ শোনালো। শাইনা কথাটা শুনেই চলে যাচ্ছিল। তাজদার বলল, কোথায় যাওয়া হচ্ছে? শাইনা বলল, শার্টটা আনতে যাচ্ছি। আর কোনোদিন যদি আমি আপনার শার্টে হাত দিই আমার নাম শাইনা মমতাজ নয়। তাজদার তার হাত ধরে ফেলে বলল, আমার শার্টে হাত দেবে না মানে? ধরবে না বলতে চাইছো? শাইনা বলল, হ্যাঁ, ধরব না। ধরবে না? সত্যি? হ্যাঁ সত্যি। তাজদার তার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর দরজা বন্ধ করে তার সব শার্ট টি শার্ট কোট এনে শাইনার দুই কাঁধে রাখল, গলায় ঝুলিয়ে দিল। তারপর ছোটবেলার সেই তাজদার সিদ্দিকীর মতো গলা বাঁকিয়ে বলল, তুমি ধরবে না ভালো কথা, কিন্তু আমার সব শার্ট কোট এসে তোমাকে এসে ধরবে। তখন তুমি না ধরে কোথায় যাও আমি দেখব। শাইনা সব বিছানায় ফেলে দিয়ে বলল, আমি জীবনেও আপনার শার্ট ধুব না, শুকোতে দেব না। কাজও করব আবার ধমকানিও শুনব। মগের মুল্লুক নাকি? তাজদার বলল, তুমি আমাকে ইচ্ছে করে রাগাচ্ছ। শাইনা পাল্টা প্রশ্ন করল, আপনাকে চাইলেই রাগানো যায়? তাহলে তো বলতে হবে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি। কন্ট্রোল মাই ফুট। তুমি 100 বার আমার শার্ট ধুয়ে যাবে। তুমি না ধুলে তোমার ঘাড় ধুয়ে দেবে। শাইনা বলল, ধুবো না মানে ধুবো না। কে আমাকে দিয়ে কাজ করাই আমি দেখব। তাজদার আদেশ করল, যাও ওই শার্টটা নিয়ে এসো। তুমি শুকোতো দিয়েছ তাই নিয়ে আসার দায়িত্ব তোমার। শাইনা কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনল। কয়েক মুহূর্ত পরে সে ফিরে এলো ঝরা কাঠের মাথায় শার্টটা ঝুলিয়ে। তাজদারের সামনে তুলে ধরে চোখের ইশারায় বলল, শার্ট। তাজদারের চোখ মুহূর্তেই বিস্ফারিত। শক্ত হাতে কাঠটা ধরতেই করাত শব্দে সেটা মোচড়ে দু টুকরো হয়ে গেল। ভয়ে শাইনা আতকে উঠে পিছিয়ে যাওয়ার আগেই তাজদার ঝড়ের মতো তেড়ে এসে তার দুই বাহু চেপে ধরল। পরক্ষণেই নিজের গাল দিয়ে শাইনার গালে এমন হিংস্রভাবে ধাক্কা দিল যে শাইনা ভারসাম্য হারিয়ে কাত হয়ে ছিটকে পড়ল বিছানায়। গালে হাত চেপে তবুও বলল, ধুবো না আপনার শার্ট। ধোয়া তো দূর, ছুবও না আমার হাত দিয়ে। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, শার্ট ছুঁয়ো না। শার্টের মালিককে ছুলেই যথেষ্ট। শাইনা বলল, আমার গালে ব্যথা দিয়েছেন। আমি সবাইকে বলে দেব। তাজদার রসিকতা করে তার দিকে ঝুঁকে এসে বলল, এসো তোমাকে আরেকটু ব্যথা দিই। শাইনা লজ্জা পেয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দৌড় দেবে তক্ষুনি তাজদার বলল, ওকে ফাইন। রাতে কথা হচ্ছে। শাইনা তার দিকে ফিরে বলল, আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। একটা শব্দও না। তাজদার বলল, ওকে, কথা ছাড়াও কাজ করা যায়। রওশনারার কানে এসেছে কথাগুলো। তিনি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। মুন্নির মা রসিয়ে রসিয়ে বলল, আশরাফের মা তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়াও করেনি টেনশনে। আমাকে বলল আমার ছেলের কিসের ঠেকা পড়েছে ওদের মেয়ের পেছনে ঘুরতে। কত মেয়ের বাপ ঘুরছে ওর পেছনে। আমার আনিস ও মেয়েকে একদম পছন্দ করে না। এক কথায় বেয়াদব বলে দেয়। ওই মেয়ের তো বিয়ে ভেঙেছে। দেখবে আরো ভাঙবে। ওই ধরনের মেয়েরা জামাইয়ের ঘর করতে পারে না। সারাক্ষণ আমার শানুটার পেছনে লেগে থাকে কিভাবে কথা শোনানো যায়। আমার মেয়েটার মুখভার নয়তো অনেক কিছু হতো এতদিনে। রওশনারার খুব খারাপ লেগেছে কথাগুলো। আশরাফের মা এইসব ভাবে তার মেয়েকে নিয়ে। মুন্নির মা আরো বলল, আনিসের একটা স্যার নাকি তাসনুভা মুনির মামা শ্বশুর ছিল। গত বছর তো আসছিল ওদের বাড়িতে ঈদের সময়। দেখছিলাম আমরাও। আপনারা বোধহয় খেয়াল করেন নাই। বিউটির মা, সোনিয়ার মায়োরা সবাই বলতেছে ওর বিয়েটা আনিসই ভাঙছে। মানে কানপড়া দিয়েছে। ওই স্যার তো আনিসকে নিজের ছেলের মতো আদর মহব্বত করে। যদি আনিস বলে ওই মেয়ে বেয়াদব উচ্ছৃঙ্খল তাহলে তো ওর স্যার ওর কথা সহজেই বিশ্বাস করে নেবেই। উনিই তো নাকি আসল ঝামেলাটা লাগাইছে। রওশনারা চমকে গেল। আনিস বিয়ে ভেঙেছে? না, ওকে এরকম ছেলে মনে হয় না। কিন্তু অনুভার ছবির তুলে তুলে দিয়েছে এই সব সত্যি। রওশনারা কথাটা তাজউদ্দিন সিদ্দিকীকে বলেছে। উনি কথাটা শোনামাত্র হাইপার হয়ে গেলেন। আশরাফের মায়ের সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সাথে আত্মীয় করতে পেরে যা তা বলা শুরু করেছে দেখছি। আমার মেয়ের নামে এইভাবে বলে কোন সাহসে? আমার মেয়ের জন্য হাজারটা সম্বন্ধ এসেছে। এখনো আসছে।
ও বিয়ে করবে না বলেছে, তাই আমি আগাচ্ছি না। রওশনারা বলল, আহা চেঁচাবেন না। আনিস নাকি নুহার ছবিটি তুলে দিয়েছে। এইসব মানুষ বলাবলি করছে। আনিস নাকি কোনো মেয়েটে পছন্দ করছে না। সবাই তাই বলছে, ও নুহাকে এইসব আর কি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর বেশি কিছু বলতে হলো না তাজউদ্দিন সিদ্দিকীকে। তিনি সব বুঝে গেলেন। কিছুক্ষণ চুপচাপ রইলেন। বললেন, ওরা কথা তো ভুল বলেনি। ওর স্যারটার জন্যই তো বিয়েটা ভেঙেছে। তিনি পরদিন আনিসকে হাতে নাতে ধরলেন বাজারের মোড়ে। তাজউদ্দিন সিদ্দিকীর কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথাও এভাবে জেনে নিতে হয়? নিজেদের মেয়েদের উপর তাদের এতটুকু ভরসা নেই। এইসব কি ধরনের কথা? এরকম হবে জানলে সে জীবনেও ছবি তুলে দিত না। এত সামান্য একটা বিষয়কে এভাবে ভাবার কি আছে? তাজউদ্দিন সিদ্দিকী তার বিরক্তি টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না। বললেন, আচ্ছা বাদ দাও। রাতে বাড়িতে এসো। কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল। মেজাজ ভীষণ রুক্ষ। শাহিদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থলেটা হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছি তার সব তো আনিসনি আনিস। তেল মশলা আনিসনি। আনিস রুম থেকে বলল, শাওনকে ফোন করে বলো নিয়ে আসতে। ওর বিকাশে টাকা আছে। এটা কোনো কথা? তোর মন কোন দিকে থাকে? আনিস আর জবাব দিল না। শাহিদা বেগম দরজার সামনে এসে থামলেন। জানতে চাইলেন, বাজারে কারো সাথে ঝামেলা হয়েছে নাকি? আনিস ভাবল মাকে বলবে না। কিন্তু শাহিদা বেগম নাছোড়বান্দা। তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলছে? আনিসের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি জানতে এই সব? শাহিদা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে? আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়েই তো নিজ থেকে ছবি তুলে দিতে বলল। আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বলল, আমি দিলাম। সেটা নিয়ে কে কি বলল তোমরা বিশ্বাস করে ফেললে আম্মা? রাগছিস কেন? তোর সারের জন্যই ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙল। আনিস হতাশ হয়ে বলল, এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। শাহিদা বেগম বললেন, মানুষ তো সেটাই বলছে। কি? সাবরিনা দৌড়ে এল। শাহিদা বেগমকে বলল, আম্মা মেজো ভাই মাত্রই বাজার থেকে এল। উনাকে একটু বসতে দেন। শাহিদা বেগমকে টেনে নিয়ে গেল সে। আনিসের মাথায় রাগ টগবগ করছে। এরা সবাই তাকে এত ছোট লোক ভাবে। আশ্চর্য। তার খেয়ে দেয়ে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে। রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো। সাথে শাইনার বাবাকেও যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না। এইসব ব্যাপারে কথা বলার রুচি নেই তার। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না। সে এইসব ব্যাপারে কথা বলতে চায় না। ওই বাড়ি কি আদালত নাকি যে সব সময় তাদের কথাই মানতে হবে? শাইনা সবটা শুনতে পেয়েছে। আবার কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদার সিদ্দিকী সবটা শুনছে চুপচাপ। তৌসিফ 2-3 বার গিয়ে ফেরত এল। আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে। শাইনাদের উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো সে ফোনে মনোযোগ রেখে। শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল। শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন। ডাকলেন, ও আনিস। তাজ এসেছে তোর সাথে কথা বলতে। বের হ এবার। আনিস। আনিস বের হলো ঘর থেকে। সোজা উঠোনে নেমে এল। তাজদার তাকে দেখে বলল, বাজারে গিয়েছিলি নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে আয়। চা খাবি? খেয়েছি। আরেকবার খেলে সমস্যা হবে না। আয়। কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে। সোজা সোফায় গিয়ে বসল। চা নাস্তা এসেছে ততক্ষণে। তিতলি ঘুরঘুর করছে। তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্পগুজব করল। আনিস বলল, আমার হাতে সময় কম। যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলল, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যত জলগোলা হবে ততই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নুভাকে ডাকা হোক। সে বলুক সব কিছু। স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো। আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক। নুভাকে ডাক।
তাজউদ্দিন সিদ্দিকী বলল, নাও আসবে না। তাজদার বলল, ওর এখানে আসা দরকার। আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। তিতলি, জি ভাইয়া। নুভাকে বলো আমি ডাকছি। তিতলি তাসনুভাকে ডাকতে চলে গেল। তাসনুভা কিছুক্ষণ পর এল। বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাজদার তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? আম্মুর কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? তাসনুভা স্পষ্ট বলল, আমি আনিস ভাইকে ছবি তুলে দিতে বলেছি। সবাইকেই বলি। চাচা তৈয়ব সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম। ভুলই ভেবেছি। সবাইকে কি ছবি তুলে দেন, বলা যায়। মানুষ এখন কত কি বলে যাচ্ছে। তাসনুভা বলল, যা শুনেছ সবটাই বানোয়াট কথা চাচ্ছ। আনিস দাঁড়িয়ে পড়ল। সবার চোখ তার দিকে ঘুরে গেল। আনিস বলল, আমি এবার আসি। কথা বললে কথা বাড়বে। তাজদার মাথা নেড়ে বলল, আয়। আনিস তাসনুভার পাশ কেটে বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, রায়হানের মা আর আশরাফের মা মানুষের কথায় বেশি নাচে। আগে ছেলেমেয়েদের কথা শোনা দরকার। কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আশরাফ আর উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোই মেয়েদের কাজ। মাথা নষ্ট করে দেয় এরা। আফসার সাহেব বলল, তোর মাও কম না। লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাজদার বলল, একটা সম্বন্ধ ভেঙেছে 2 দিন হয়নি। ও কোন আক্কেলে রাস্তায় একটা ছেলেকে বলছে ছবি তুলে দিতে। আমি কক্সবাজারেও একই দৃশ্য দেখেছি। নুভা আমি মিথ্যে বলছি? তাসনুভা বাবা মায়ের দিকে তাকালো। তাজদার রেগে গেল। তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যে বলছি আমি সেটা স্বীকার করো। তাসনুভা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরেও জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজের বোনকেই বেশি দোষী মনে হচ্ছে। তুমি অস্বীকার করতে পারো আমার কথা। চুপ থাকবে না। জবাব দাও। তাসনুভার নাকের ডগা কাঁপছে। তাজদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণের উল্টোটা। সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এই সব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি। ও এরকম ছেলেই নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন। উনারা সত্যিটা দেখেও দেখেন না। তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার। আমি আর একটা কথাও বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না সেই সব নিয়েও আমি ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বললে আমাকেই কথা শুনতে হয়। আজও বলতাম না। বলতে বাধ্য হয়েছি কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি। ব্যাস। বলেই তাজদার চলে গেল সেখান থেকে। তাসনুভা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার চলে যেতেই তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনুভা রক্তচক্ষু নিয়ে তাকালো। তিনি আর কিছু বলতে পারলেন না। তাসনুভা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিচ্ছু বলবে না। রওশনারা বলল, তুমি তোমার ভাইকে চেনো না। ও আমাকেও এমন কথা বলে। নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথায় কষ্ট পাওয়ার দরকার কি? তাসনুভা চেঁচিয়ে উঠে বলল, আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে নই। আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি। কাউকে ভাবতে হবে না। ফারদার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে। তাজদার বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে শাইনা মমতাজের পেছনে সে এমন আদাজল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরি কথা আর মাথায় রাখেনি। তবে আজ সকালে থেকেই তার প্রস্তুতি চলছে। কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। শাইনাও পাশে বসে হাতে হাতে তার জিনিস গুছিয়ে দিচ্ছিল। হঠাৎই কৌতূহলী হয়ে শাইনা জিজ্ঞেস করল, কতদিন থাকবেন? তাজদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখল, তারপর মজার ছলে পাল্টা প্রশ্ন করল, কতদিন থাকলে তুমি খুশি হবে? শাইনা চুপ করে গেল। চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর শাইনা তার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, 2-1 দিন। তাজদার দরাজ গলায় হেসে উঠল, বেকুব চণ্ডী, 15 দিনের জন্য যাচ্ছি।
শাইনার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন। তাজদার ঠোঁট বাঁকিয়ে চোখ শুরু করে জানতে চাইল, কেন? তোমার কষ্ট হবে একা থাকতে। শাইনা মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা, লজ্জা পেয়েছ? শাইনা জবাব দিল না। কানের পাশে চুল গুজতে গুজতে কাজে মনোযোগ দিল। তাজদার বলল, উইল ইউ মিস মি? শাইনা শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল, হোয়াই নট? শাইনা হাসল। হাত দিয়ে তাজদারের মুখটা সরিয়ে দিল। তাজদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আরো নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকিয়ে শাইনা জানতে চাইল, কেন? তাজদারের রসিকতা করে বলল, লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছো। শাইনা হেসে দ্রুত ঘুরে গেল। কিছুক্ষণ পর ফিরতেই দেখল তাজদার এখনো তাকিয়ে আছে। শাইনা দেখামাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসল। হাতের তালু ভিজে উঠছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইল সে। দেখল তাজদার সিদ্দিকী এক চুলও নড়েনি, আগের জায়গাতেই বসে আছে, আর দৃষ্টি এখনো তার দিকে নিবন্ধ। শাইনাকে এমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমে পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ? নাকি পড়েই গেছো? শাইনা বলল, আপনার ওই টি শার্টটা তো ছাদে শুকোতে দিয়েছিলাম। ইউ স্টুপিড, তুমি কথা ঘোরাচ্ছ কেন? শাইনা একনাগাড়ে বলল, আসার সময় আমার জন্য, তিতলির জন্য, মেজো আপুর জন্য কিছু নিয়ে আসবেন। তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠোকা মেরে বলল, ওকে। তোমার জন্য কি কি আনবো আমি লিস্ট করে ফেলেছি। কি? এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে। শাইনা কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন। তাজদার বলল, বলবো না। সারপ্রাইজ। তুমি বলেছ হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না। আমি তোমাকে দেখিয়ে দেব হিসাব নিকাশ করেই কিভাবে প্রেমে পড়া যায়। শাইনা বলল, খুব ভালো কথা। তবে সাবধান। হিসাব গুলিয়ে ফেলবেন না যেন। মাপজোক করে খুব সাবধানে প্রেমে পড়বেন। প্রেম কি আসলেই হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেম একটা দহনজ্বালা, এখানে অহংকার ভস্ম হয়, দখলদারির দেয়াল ভেঙে যায়। কে যেন বলেছিল, প্রেম বিভৎস বিপ্লবে আত্মসমর্পণ। এখানে দখলদারিত্ব চলে না। বরং এখানেই দখলদারির মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে, প্রেম দিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজের চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। 15 দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা 20টা দিন কাটিয়ে দিয়েছে তাজদার সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছে করছিল না। কোনো রাগ, বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে, কবে আসবেন? ফিরে আসুন, বলতে না পারা শাইনা মমতাজের ছটফটানিগুলো আরও মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদার সিদ্দিকী শাইনা মমতাজের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছিল শুধু। অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা শাইনা মমতাজের চুলে ঠিক কটা বিনুনি হয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদার সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়াটার মধ্যেও তাজদার সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারার 12টা বাজানোর পর সেই চেহারার খুঁত ধরা শাইনা মমতাজের কপাল ভাঁজগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকী। সেই বুঝেছে ভালোবাসা আর দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তাভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করব না। কিন্তু আপনি কথার খেলাপ করেছেন। তাই এবার খুব বড়সড় একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না। আপনি বাড়ি আসার পর গুনে গুনে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। শাইনা কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনের নীল আলোয় বসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করল, কি? চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকাবুলারি শিখতে বলেছিলেন। আমি শিখেছি মাত্র 75টা। বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর আইইএলটিএস দেওয়া হবে না।
আমি ভেবে রেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বইখাতা সব তুলে রাখব। ও হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? আপনি এলে সেদিন আমি নায়রে চলে যাব। তাজদার নড়ে উঠে বলল, না না, আমি ফিরব। আমি তোমার উপর রেগে নেই। আমি তো রাগ করার মতো কিছু করিনি। করলেও আমি রাগ করিনি। আমি ফিরব। আলমিরায় তোমার শাড়ির ভাঁজে একটা লাল শাড়ি আছে। আগাগোড়া লাল টকটকে। ওই দিন ওটা পরো, ঠিক আছে? শাইনা কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? তাজদার বলল, তুমি সেজেগুজে বসে থাকবে, আমি এসে দেখব। শাইনা প্রতিবাদী হয়ে বলল, বনে বাদারে পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জংলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জংলির গালের ঘষা খাওয়ার জন্য সাজগোজ করতে পারবো না, সরি। তাজদার সিদ্দিকী তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া শাইনা মমতাজের কখনো এতটা বুকভার হবে সে কখনো ভাবেইনি। শাইনার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে। সকাল, বিকাল, রাতে নিয়ম করে। কিন্তু শাইনা নিজ থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললেই তাজদার সিদ্দিকী ঠিকই চলে আসত। শাইনা সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল, আপনি গুনে গুনে 30 দিন পর আসবে ভেবে রেখেছেন নিশ্চয়ই? তাজদার ফোনের ওপাশ থেকে বলল, কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে 3 দিন পর ফিরে আসতাম। শাইনা বলল, আপনাকে ফিরতে হবে না। আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন। তাজদার সিদ্দিকী গুনে গুনে ওই ফোন কলের 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল শাইনাকে চমকে দিয়ে। তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। এই যেমন প্লেলিস্ট ভর্তি হাবিব ওয়াহিদের গান, একটা দলনা, কানের গোজবার ফুল, রাগ কমানোর ঔষধ, জংলির মতো গালটা ঘষে দিয়ে টুপোটুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেয়া চুমু। শাইনার দাদিমা এসেছিল বাড়িতে। নাতজামাই এতদিন পর বাড়ি ফিরেছে। দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাস্তাপানি নিয়ে এসেছে। নাতজামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। উনার নাতজামাই কথায় কথায় মানুষকে হাসায় কিন্তু নিজে হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়। বাড়িতে থাকলে 2 পয়সার পাত্তা দেয় না। ইটস ক্রাইম। শাইনা তখন তার জন্য আনা জিনিসপত্র লুকোচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ। আর কিছুক্ষণ পরপর দাদিমা আর তাজদার সিদ্দিকীকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্তবর পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায় নাতজামাই। এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করবে। যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে শাইনা মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বর্ষর রোগে ভুগছেন। এটার ট্রিটমেন্ট জরুরি। শাইনা বিড়বিড়িয়ে বলল, ভ্যা ভ্যা। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল এই বলে, মমতাজ আমি ভাত খাবো। ছোটলোকগুলো সস্তায় আজকে কোন চালের ভাত খাইয়েছে জানি না। আমার খিদে মেটেনি। প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। শাইনা হতভম্ব। নিজের বন্ধুদের ছোট লোক বলা। দাদিমা বলল, পেট ভরবে কেমনে? বউয়ের আদর তো পাই নাই। শাইনা দাদিমার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসে। তুই বজ্জাত মেয়ে ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস। মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটু কাঁদিসনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল, উনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন, আমি সিউর। শাইনা হেসে বলল, খোদা, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? ও এসেছে কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইঞ্জিরিতে আরো কি কি বলল? শাইনা শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিসফিস করে বললেন, দোষ হবে না। শোন ব্যাটা, মানুষরা এই সব চায়। এরপরের বার কোথাও বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের উপর উঠে বসে থাকবি। ব্যাটা মানুষরা বউয়ের কাছ থেকে এই সব চায়। তুই বুঝবি না এই সব এখন। আরো কিছুদিন যাক, তারপর বুঝবি। শাইনা বলল, ধুর, এই সব পারবো না। তোমার মাথা গেছে। আমি উনার কোলে উঠে বসে থাকবো? মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলোস শানু। তোর জামাই তো এইচপি চায়।
তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক, চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম সে না চাইলেও। সাইনা বলল, ধুত্তেরি, যাও তো। কোলে নাইবা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়ুতারা করিস না। সাইনা রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো। উনি ভাত খাবেন। ওঠো। তুই আগের মতোই বজ্জাত আছিস শানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল সাইনা। তাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি অবধি গুটানো, যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। সাইনা শুধু ভাবছে কি না খেয়ে দিয়ে চলে এসেছে নাকি। আচ্ছা ডেঞ্জারাস লোক তো। সে তরিতরকারি তুলে দিল পাতে, তারপর সামনের চেয়ারে গিয়ে বসল। গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখল। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স, মুমতাজ? সাইনা বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজ বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে। বাড়তি কথা বলো না। খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবল ম্যানার্স। এগুলো শিখে রাখা জরুরি। সাইনা বলল, বেশ, মনে রাখবো। আগে খেয়ে নিন, পরে বাকি কথা। সাইনা চোখ সরিয়ে নিল। কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি। পেলে গড়গড় গড়গড় কথা বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ঝাড়ত। তখন মনে হতো কথা বলতেই জানে না। এখন মুখে খালি খই ফুটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। সাইনা প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। সাইনা চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচেকুদে তার পেছনে পেছনে এসে বলল, ভাবি। সাইনা চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব? কিছু মনে করবে না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? সাইনা থতমত খেল। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। সাইনা আমতা আমতা করে বলল, না তেমন কিছু না। ওই কতকগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবল। তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়ল। বলল, ভাইয়ে মেজো ভাই ওই সব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপের কিবোর্ড চেপে চেপে বলল, কি? তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো। দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুলল আর বন্ধ করল। তৌসিফ বিরক্ত হয়ে বলল, তিতলিনী। তিতলি বলল, চুপ চুপ। সাইনা কফিটা নিয়ে চলে এল। তাজদার তখন বিছানার উপর টুল রেখে তার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে। সাইনা অবাক চোখে তাকালো। দ্রুত দরজা বন্ধ করে দিল। বলল, কফি এনেছি। এই সব কি করছেন? তাজদারের কাঠোকাঠ জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনিনি। বেকুব কোথাকার। মজবুত হুক স্ক্রু করেছে সে। সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। সাইনা বুঝতে পারছে না এত পরিশ্রম করে এই সব করার কি দরকার। বাইরে থেকে এসেছে আরাম করবে তা না। এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব কাজ। বাড়ির সবাই মনে করছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা। তিতলি একবার বুঝতে পারলে হবে। তাকে পোচাবে ইচ্ছে মতো। তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয় হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতেই দোলনার লুপে রোপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা দিল। কষ্ট হলেও পরিশ্রম সার্থক। কোমরে দুহাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সাইনার দিকে তাকিয়ে ভ্রু নাচালো সে। সাইনা শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙুল তুলে বলল, এই বেরোবে না। কাম হিয়ার। সাইনা দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। সাইনা তার আগেই দরজা খুলে ভো দৌড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকীর হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে। আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতের চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলে চলতো না। সাইনা আজ বাধ্য বউ হয়ে গিয়েছিল।
আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বিছানো, বিছানায়ও গা ডোবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল। সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। শাইনা মুখ থেকে পাপড়ি ছেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতিদের ঘর। কি নির্লজ্জ। শাইনা মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এইসব গান ইংরেজরাই শোনে। তুমি আমাকে ইংরেজ বাবু ডেকেছ। শাইনা গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে, দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল, সে কিছুতেই দোলনা সরাবে না। শাইনা যেন দোলনায় উঠে আসে, এছাড়া উপায় নেই। শাইনা উপান্তর না দেখে দোলনায় উঠে এল। তাজদার সিদ্দিকীর পাশে। তাজদার দুই হাতের ভর রেখে শুয়েছে। শাইনার মাথাটা দোলনায় ঠেকল। রাত গভীর হচ্ছিল। চারদিক নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিকে একবার ওদিকে দুলে উঠতেই শাইনা আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়। জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তের ভেতর জনের মুখ এসে পড়ল একেবারে মুখোমুখি। শাইনা এই প্রথম বোধহয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখল। কত ঘৃণা করত সে এই মুখটাকে, কত ঘৃণা। তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শাইনা বুঝে গেল আর ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। শাইনা জড়িয়ে ধরল। নাকে এসে ঠেকল অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগেই তাজদার সিদ্দিকীর ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। শাইনা তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুঁপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শাইনা একটু একটু করে আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারাভাব দেখা যায়নি। সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইইএলটিএস প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে। শাইনাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে। আর তার বিশ্বাস মুমতাজ ভালো করবে। রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। উনারা চান শাইনা তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। শাইনার হয়ে তিতলি বলেছে, ও আইইএলটিএস দিচ্ছে মানে এই নয় যে চলে যাবে। শাইনা তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী বিজেআইটি সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবে সেখানে থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, শাইনাকে গাইড করে। সে আসার আগেই শাইনা রান্নাবান্নার কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে। নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। শাইনা এটা দাও ওটা দাও, এটা করো ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শাইনার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শাইনাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুভা রান্নাঘরেই আসে না। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে। ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত। টিম নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলছে তখন তাই হোক। তাসনুভা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্ক অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলেমেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি উনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিচ্ছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দেব। তিতলির উপর কোনো প্রেশার নেই।
জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে। ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে। রোবোটিক জীবনযাপন তার পছন্দ নয়। শাইনাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শাইনাকে নাইর দেওয়ার কথা বলেছিলেন শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে। আইএলটিএসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শাইনা। স্টুডেন্টরা পড়তে আসে আছরের নামাজের পরপর। শাইনার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলামাত্রই দেখল সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। শাইনা অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে। পরক্ষণেই তার ভুলটা ভাঙল একটু দূরে রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে। অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল। শান্তভাবে তাকালো শাইনার দিকে। শাইনা ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার একদৃষ্টিতে চেয়ে রইল। শাইনা কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসল বোধহয়। শাইনার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো। সবার খাতা দেখল। পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাজদার শাইনার পাশে এসে বসল। শাইনা আর চোখে তাকে দেখল। তাজদার তাকে ডাকল না। শুধু বসে রইল। শাইনা তার মুখটা দেখার চেষ্টা করল। মায়া লাগলো। নিশ্চয়ই এখনো কিছু খায়নি। আহারে বেচারা। নিজের ঘর অথচ নিজের রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। শাইনার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুল। তাজদার তার দিকে তাকালো। শাইনা বলল, কখন এসেছেন? তাজদার বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে। যেটা ভেবেছে ঠিক সেটাই। শাইনা আরো খোঁচালো। দুপুরে খাওয়া হয়নি। খেয়েছি। সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন। আন্দাজে বলছেন না। তাজদার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? শাইনা ঠোঁটের কোণা হাসির রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই শাইনা বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল শাইনার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এল। ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া। শাইনার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল। তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল তখনই তাজদার জানতে চাইল, শাইনাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি। কষ্ট করে হলেও যেন আসে। শাইনা তার কফিটা নিয়ে এল। টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখল। চোখ বুজে রাখল। ঘন ঘন শ্বাস পড়ছে। হাত পা কেমন অবশ অবশ লাগছে। কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে। পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকি আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। ধীরে ধীরে ডাকলো, শাইনা। শাইনা অভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো, মুমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। শাইনার পেছনে এসে দাঁড়াতেই শাইনা হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হকচকিয়ে গেল। শাইনা গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এল তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি। কারণ তাজদার চায়নি। ডাক্তার তাকে ইনিয়ে বিনিয়ে বার্তা দিল যে, আপনার ওয়াইফ সন্তান সম্ভবা হতে পারে। কাল একবার চেক আপ করিয়ে আনবেন। অন্য কোনো অসুস্থতা দেখছি না। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে। কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে। উনার অভিজ্ঞতা তো আর ভুল হতে পারে না। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে শাইনার মুখের দিকে চেয়ে রইল।
যদি সত্যি সত্যি এটা হয় তাহলে একথা কাউকে জানতে দেওয়া যাবে না। কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে সেটা সাইনা বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে। বুঝতে দেওয়া যাবে না। সাইনাকে সে শর্ত দিয়েছিল। বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। সাইনা না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে। চলবে। গল্প তাজমহল। প্রথম পরিচ্ছেদ। চতুর্থ পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী।